নাম্বার রয়েছে, সরাসরি সেখানে লিখে জানিয়ে দেবে যে স্যার আপনাদের এটা খারাপ লেগেছে। একদম নিট অ্যান্ড ক্লিন এখানে বিষয়টা, ঠিক আছে? যদি ভালো লাগে সেটাও সাপোর্ট করবে, খারাপ লাগলে সেটাও বলবে। তার কারণ আমাদের এক একটা ব্যাচে এত স্টুডেন্ট থাকে, প্রত্যেকটা স্টুডেন্টকে মানে স্যাটিসফাইড করা সম্ভব না। এখানে প্রচুর স্টুডেন্ট থাকে, তারা পড়বে কিন্তু টাকা দেবে না। এখানে জানে যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, তো আমরা তো একটা মান্থলি ফিস নিয়ে পড়াই, সেখানে স্টুডেন্টকে কি করতে হয়, টিচারদের কি করতে হয়, পার ক্লাস অনুসারে রেমুনারেশন পে করতে হয়। এবার তুমি না পে করলে কি, তুমি না পে করলেও টিচার কিন্তু পেইড। এখানেই তো টিচার ক্লাসে রয়েছে, তার সঙ্গে সামনেই বলছি। তো অনেক স্টুডেন্ট এটাই করে, এবং যখনই তাদের কাছে ফোন আমরা সচরাচর করি না, তাও যদি রেয়ার কেস বলা হয় যে তোমার তো 2 মাসের বাকি, তো তখন তার মানে সে দেবে না, সে সবকিছু নেবে, বই নেবে, স্টাডি ম্যাট নেবে, পড়বে, সবকিছু করবে। এই মানসিকতা কিন্তু রেখো না। আমরা এমনিতেই খুব কম ফিসেই পড়াই, এতজন টিচারের পরিপ্রেক্ষিতে অ্যাপ আছে আমাদের, এই যে রেকর্ড হচ্ছে এটার জন্য টাকা দিতে হয়, এভরিথিং সমস্ত কিছু হিসাব করে প্রচুর খরচ। এখান থেকে তেমন বিশেষ কিছু লাভজনক বিজনেস এটা নয়, অন্তত আমাদের পক্ষে তো নয়। এটা স্পষ্ট করে তোমাদেরকে জানালাম, যেহেতু তোমরা বন্ধুর মতো আমাদের। এবার আসি 20 নম্বর ব্যাচটা সম্পর্কে বলতে। ক্লিয়ার আমার আওয়াজ? খুব মন দিয়ে শুনবে আমার কথাগুলো একটু। ক্লিয়ার? একজন বলো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখো, আমরা টেট শিওরের তো বরাবর আমাদের 6-7 জন টিচার আছে যারা মানে পড়িয়েছেন, বরাবর পড়িয়েছেন। এবং অলমোস্ট 2012 সালে প্রথম শুরু করেছিলাম, 14-15 সাল থেকে আমরা ধারাবাহিক ভাবে পড়িয়ে চলেছি। এবং 19 সাল থেকে অনেক বেশি পরিমাণে স্টুডেন্ট, প্রচুর পরিমাণে স্টুডেন্ট পড়াচ্ছি, এবং অনলাইনে। আর তার আগে পর্যন্ত আমরা অফলাইনে ছিলাম, ঠিক আছে? তো যাই হোক, এইবার বিষয়টা হচ্ছে আমাদের ধারাবাহিক টিচারদের সঙ্গে সঙ্গে আমরা বেশ কিছু নতুন টিচার ফ্যাকাল্টি নিয়েছি। দু তরফ থেকেই নিয়েছি। একটা হচ্ছে আমাদের ইন্টারভিউর ব্যাচ চলে, সেখানে আমরা সাধারণত যারা এক্সপিরিয়েন্স আছে ইন্টারভিউ নেওয়ার জন্য, কোন স্কুলের হেড স্যার অথবা প্রফেসর অথবা ইন্টারভিউ বোর্ডে ছিলেন অথবা রিটায়ার্ড করে গেছেন, এই জাতীয় মাস্টার মশাই এবং শিক্ষক শিক্ষিকাদেরই আমরা পছন্দ করি। আমরা কোনো আর্ন করার লোককে নিই না, কারণ এই বিষয়টা খুবই একটা মানে খুবই একটা সিরিয়াস বিষয়। কারণ তোমার কাছ থেকে 2-4 পয়সা নিয়ে তোমার সময় নষ্ট করলাম। তুমি যে পয়সাটা দিয়েছো 400-500 টাকা, এটা তোমার জীবনে অনেক আসবে, কিন্তু তোমার সময়টা কোনোদিন আসবে না। এইটা কিন্তু আমরা ভালো করে বুঝি। তো আমরা নতুন কিছু টিচার নিয়েছি, কিন্তু এই ব্যাচটা আমরা পুরোপুরি নতুন টিচারদের কাছেও ছাড়বো না। আমরা পুরনো টিচারকেও রাখবো, নতুন টিচারকেও রাখবো। এটা আগেই সিদ্ধান্তটা ছিল না, আগে ছিল যে নতুন টিচারদের নিয়ে এই ব্যাচটা পরিচালিত হবে, এবং গাইডে তো আমি আছি। তো আপাতত আমরা যেটা ঠিক করেছি যে আমরা রুটিন অনুসারে, দেখো, প্রত্যেকটা সাবজেক্টের দুটো দুটো করে টিচার তোমাদেরকে দিয়ে দেব। এই দুটো টিচারের মধ্যে একজন টিচার কিন্তু নতুন, আর একজন টিচার নতুন বলতে তিনি নতুন পড়ানো শুরু করেছেন এটা কিন্তু না, তারা প্রত্যেকে 4-5 বছরের এক্সপিরিয়েন্স, অন্য কোনো ইনস্টিটিউশনেও তারা পড়ান। তারা আমাদের সঙ্গে নতুন। আমরা কোনো নতুন আর্ন করা টিচারকে কিন্তু নিই না। আমাদের কাছে অনেকেই ইন্টারভিউ দিয়েছে, ডেমোস্ট্রেশন দিয়েছে, দেখবে অনেককে আমরা বাদ দিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে ডিরেক্টলি বলে বাদ দিয়ে দিয়েছি। তো তাদের মধ্যে যারা ভালো পড়িয়েছে, যেমন ধরো সি ঘোষ স্যার তোমাদের সিডিপি ক্লাস নিয়েছিল, তোমাদের আশা করি ভালো লেগেছে। এই জন্য তোমরা অনেকেই কিন্তু জানিয়েছো যে স্যার ক্লাসটা ভালো লেগেছে। কি আমি কি ঠিক বলছি না ভুল বলছি? প্রথম যে সিডিপি এর ক্লাস নিয়েছিল যে স্যার, ঠিক আছে? তাহলে সেই স্যারকে নিলাম আমরা। আর তার সঙ্গে আমাদের বরাবর যে ম্যাডাম পড়ান, উনিও কলেজে পড়ান, তো এই ম্যাডামকেও রাখছি। তাহলে দুজন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সিডিপি টিচার। বাংলা ক্ষেত্রে যে ম্যাডাম আছে ক্লাস করাবেন, ইনি বরাবর আমাদের অনেকগুলো ব্যাচ পড়িয়েছেন, তোমাদের ব্যাচেও থাকবে। তার সঙ্গে একজন স্যারও পড়িয়েছেন তোমাদেরকে, তারপরেও তোমাদের ভালো লেগেছে, তোমরাই জানিয়েছো, তাকেও আমরা নিচ্ছি। অর্থাৎ পি গোস্বামী স্যার এবং আজকে এসপাল ম্যাডাম পড়াবে, দুজনেই থাকছে। ইভিএস এর ক্ষেত্রে দুজন, একটা হচ্ছে পি বিশ্বাস ম্যাডাম, পায়েল ম্যাডাম, ইনিও থাকছেন বরাবরের মতো। তার সঙ্গে নতুন একজন আমাদের সাথে যুক্ত হয়েছে, তিনিও থাকছেন। একই রকম ভাবে আমাদের ইংলিশের ক্ষেত্রে আপাতত আমার নামটাই রেখেছি, আমি আরেকজন ম্যাডামকেও ডেমোস্ট্রেশন ক্লাস দেওয়াবো, যদি তোমাদের ক্লাস ভালো লাগে তাকেও এর সঙ্গে অ্যাসাইন করে দেব, ঠিক আছে? তাহলে আলটিমেটলি তোমাদের কিন্তু মানে অনেক ভালো হলো যে তোমরা একই সঙ্গে অনেকজন টিচার পাচ্ছ। এখানে প্রায় 9 জন থেকে 10 জন টিচার আছে একটা ব্যাচে। তোমরা কোনোদিনই এত কম ফিস মানে এত কম ফিসে এতজন টিচারকে পেতে পারো না, সম্ভব নয়। কিন্তু আমরা সেটাকে ডিভিশন করে এই জায়গাটা রেখেছি যাতে এতজন টিচার তোমাদেরকে হেল্প করতে পারে। তো এরপর থেকে যদি আমাদের এটা একটা এক্সপেরিমেন্টও বটে বলতে পারো, যদি এর পরবর্তীকালে এই প্রসেসটা সঠিকভাবে কাজে লেগে যায় বা তোমরা যদি সত্যি খুবই উপকৃত হও, তাহলে এই প্রসেসেই আমরা পরবর্তী ব্যাচগুলোকেও কন্টিনিউ করতে পারবো। এতে সুবিধাটা কি, কোনো একটি ক্লাস যদি কোনো কারণে মিস যায় কোনো একটা টিচারের,
যেমন ধরো আজকে আমাদের পেইড ব্যাচের একটা ইভিএস ক্লাস ছিল, কিন্তু ইভিএস ম্যাডামের ওখানে কোনো কারণে তিনি ক্লাসটা নিতে পারবেন না, কারণ আমরা সবাই অনলাইনে পড়াই। এবার সে আজকের ক্লাসটা কালকে নেবেন, কারণ কালকে ওই ব্যাচে কোনো ক্লাস নেই, কালকে হচ্ছে ফ্রি ফ্রি আছে ওই ব্যাচের, মানে অফ ডে, কিন্তু আজকের ক্লাসটা তিনি কালকে নেবেন, অর্থাৎ তিনি কিন্তু ক্লাস মিস করছেন না। এখানে কোনো টিচারের ক্লাস মিস করার কোনো জায়গাই নেই। কিন্তু কোনো কারণে যদি এখন ওয়াইফাই না থাকে, নেটওয়ার্ক সমস্যা থাকে, ঝড় বৃষ্টি হয় কোনো জায়গায়, তাহলে তো ক্লাসটা শিফট করতে হয়, এটা স্বাভাবিক বিষয়। তো সেই জায়গা থেকে আমাদের ধরো আজকের ক্লাসটা কালকে উনি নিচ্ছেন, তাহলে আমরা যখনই ডবল ডবল টিচার দেব, তখন এই সমস্যাটারও সমাধান হয়ে যাবে। কোনো একজন টিচার কোনো কারণে ক্লাস না নিতে পারলে আমরা চেষ্টা করব অন্য টিচারকে দিয়ে সেই ক্লাসটা রাখার। কিন্তু আমরা কোনোভাবেই কোনো ক্লাস করাবো না, তোমাকে তোমাকে যা কমিটমেন্ট করেছি তার থেকে বেশি ক্লাস করাবো, কম কোনোদিন আমরা করাবো না। এরকম টেট শিওরে কোনোদিন হয়নি, কোনোদিন হবেও না। এটা মনে রেখো। টেট শিওর দরকার পড়লে তাদের পড়ানো স্টপ করলেও তাদের কিচ্ছু যাবে আসবে না, কারণ এখানে প্রত্যেকটা টিচারই তাদের কর্মজগতে ব্যস্ত। কিন্তু টেট শিওর যতদিন পড়াবে ভীষণ মাথা উঁচু করে পড়াবে, এবং একটা গর্বের সঙ্গেই পড়াবে, এটুকু আমি বলতে পারি। ঠিক আছে, এবার একটুখানি এইটা একটু বলবো। এরকম রুটিন পাবে প্রত্যেকটা সাবজেক্টের, প্রতিটা সাবজেক্টের রুটিন পাবে। এই রুটিনে ক্লাস লেখা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 করে, দেখো 24 26 অব্দি ক্লাস লেখা আছে, এবং লাস্টে একটা সাজেস্টিভ ক্লাস হবে, সাজেশনও আমরা দিয়ে দেবো 2024-এ টেট পাস করার জন্য। তাহলে এই যে ক্লাসগুলো থাকবে, এই ক্লাসের, আচ্ছা এই অব্দি বুঝতে পেরেছো কিনা বলো, তারপরে বাকি কথা বলবো। হ্যাঁ স্যার, বুঝে যাচ্ছে? একটু response করো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে সবাই পারছি। রেসপন্স করতে পারো, আমরা তো সবাই এখানে বন্ধু। আচ্ছা বেশ, বুঝতে পারছো। তাহলে এই যে রুটিন তোমরা পাচ্ছ, এই রুটিনের এখানে দেখো রিমার্ক বলে আছে, এখানে টিচার বলে লেখা থাকে। এখানে এই যে এখানে যে ক্লাসগুলো দেখতে পাচ্ছ 1 2 3 4, এখানে মূলত পুরো সিলেবাসটা কভার করা আছে। তোমাদের তো সিলেবাস দেওয়া আছে, বা আমরা আবার সিলেবাস তোমাদের দেব। এবার পুরো সিলেবাসটাই, তোমাদের এখানে পরপর থাকবে। ঠিক আছে, এখানে পুরো সিলেবাসটাই থাকবে, এবং পুরো সিলেবাসটাই কিন্তু আমরা কভার করব। সিলেবাসের একটা বিন্দু মাত্র টপিকও তোমাদের বাকি থাকবে না। আমরা সিলেবাস তোমাদের এই ক্লাসের আগেই শেষ করে দেব। ঠিক আছে, তাহলে এই সিলেবাস এখানে পরপর লেখা আছে। এবার এই সিলেবাসের কিছু ক্লাস, আমাদের তো দুটো করে টিচার, আমরা ভাগ করে দিচ্ছি। সেই ভাগ করা অনুসারে ধরো 1 3 5 এই সিকোয়েন্সে একজন টিচার ক্লাস করাবে, 2 4 6 এই সিকোয়েন্সে আরেকজন টিচার ক্লাস করাবে। তার মানে অ্যাকচুয়ালি একটা সাবজেক্ট দুটো টিচারই ক্লাস করাচ্ছে, এবং এখানে টিচারের নাম লেখা থাকবে, কোন ক্লাস কোন টিচার করাচ্ছেন। এফডি ক্লিয়ার? বুঝতে পেরেছো হ্যাঁ এফডি? স্যার। কোনো প্রশ্ন আছে? ওকে, না স্যার। এইবার প্রতি প্রতি 5 নম্বর ক্লাসে আমরা একটা করে মক টেস্ট নেব, আগের ক্লাসগুলো যে পড়েছো সেগুলো নিয়ে, তাহলে এই ক্লাসগুলোর তাহলে প্রতি 5 নম্বর ক্লাসে তোমাদের যেটা হচ্ছে, তোমাদের কি করতে হবে, পরীক্ষা দিতে হবে, এবং আগের ক্লাসগুলোর যা যা পড়ানো হয়েছে সেগুলো সমেত তোমাদের পরীক্ষা দিতে হবে। এই হচ্ছে মেইন ধরন। এবার এইটুখানের মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো, যে কোনো প্রশ্ন, যার যা প্রশ্ন থাকতে পারে বলো, কারণ দেরি হয়ে যাচ্ছে, ম্যাডাম কিন্তু ক্লাস করাবে। স্যার বলছি, মকটা হয়ে যাওয়ার পরে কি আবার নতুন ক্লাস হবে সেই দিনে? না, দেখো এখানে লেখা আছে 5 নম্বর ক্লাসে মক টেস্ট। আমরা পড়াবো কটা থেকে? 8টা থেকে পড়াবো। তো এবার কি করব, আমাদের এই মক টেস্টটা কত নম্বরে হবে বলো তো? এটা ক্লাস টেস্ট মক টেস্ট, মানে সাবজেক্টিভ মক টেস্ট। তো আহ, কত কত নম্বরে হবে বলো তো? সাবজেক্ট কত নম্বরে পরীক্ষা হয় টেটে? প্রত্যেকটা সাবজেক্টে কত করে 30 থাকে? নম্বর। 30 মার্ক। 30। 15 এবার marks 30 নম্বরের একটা পরীক্ষায় তুমি অরিজিনাল যখন পরীক্ষা দিতে যাবে, তখন তুমি কতক্ষণ সময় পাবে? 30 নম্বর প্রশ্ন উত্তর করার জন্য কতক্ষণ সময় পাবে? 30 মিনিটস। হ্যাঁ, একদমই তাই। আমরাও সেম টু সেম জিনিসই তোমাকে দেব। অর্থাৎ তোমাকে যেটা করব, যে আমরা 7:30টার সময় প্রশ্ন দেব, এবং তোমাকে 7:30টার সময় প্রশ্ন দিয়ে আমরা 8টা অবধি তোমাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেব। এবার 8টা অবধি তুমি পরীক্ষা দিলে,
দেন 8টা থেকে যে ম্যাডাম বা ক্লাস করাবেন তিনি ক্লাস করাবেন, এবং তার সঙ্গে সঙ্গে তুমি যে ওই দিন পরীক্ষাটা দিয়েছো ওই পরীক্ষার যা সুবিধা অসুবিধা, কোনো প্রশ্ন তোমার যদি বুঝতে অসুবিধা হয় সেটা ওই ক্লাসেই অন দ্য স্পট সলভ হয়ে যাবে। অর্থাৎ এটাকে আর ধার বাকি রাখার কোনো জায়গা নেই, যেদিন ক্লাস সেদিনই আমরা সলভ করে দেবো। এবার মাথা ঢুকলো? হ্যাঁ স্যার। আর কার কোনো প্রশ্ন নেই? কোশ্চেন এনি? না স্যার। ওকে, এবার মক টেস্টে আগের টপিক বলে দিলে ভালো হয়। এখানে তো রুটিন পেয়েই যাচ্ছ তুমি, এটা তো ক্লাস রুটিন, তুমি 5টা সাবজেক্টে আলাদা আলাদা ভাবে পাবে। এটা কি আছে, বেঙ্গলি, এরকম ভাবে সব সাবজেক্টের পাবে। সেখানে তো তোমার উপরে লেখাই আছে ক্লাস 1 2 3 4 তুমি কি কি টপিক পড়ে ফেলেছো, তাহলে তোমাকে তো আলাদাভাবে আর বলার প্রয়োজনই নেই। একজন প্রশ্ন করেছো, তাকে বললাম। তার মানে দেখো এখানে সবকিছুই সাজানো গোছানো। এখানে যদি টিচার কোনো টপিক না পড়ায়, তোমার যেমন আমাকে বলার অধিকার আছে যে স্যার এই টিচার এই টপিক পড়ায়নি, ঠিক সেরকম ভাবে তুমিও জানো যে কোন টপিক পড়ানো হয়েছে কোনটা বাকি আছে। এবং তার সঙ্গে সঙ্গে তুমি এটাও জানো যে এই টিচার টেট সরে এসে আমি পুরো সিলেবাস কমপ্লিট করতে পেরেছি কি পারিনি আমার টিচার, কারণ ও সিলেবাস দিয়েই তোমাকে পড়াচ্ছে। তোমাকে কোনো উল্টো পাল্টা আজকে একটা কালকে একটা যা ইচ্ছা পড়িয়ে সময় নষ্ট করার জায়গা এটা নয়। তাহলে একদম স্পষ্ট, নিট এন্ড ক্লিন, টিচারও যেরকম দায়বদ্ধ তোমরাও সেরকম ভাবে দায়বদ্ধ। তৃতীয় বিষয় হচ্ছে এখানে এই 4 নম্বর ক্লাস যেটা হবে, 5 নম্বর ক্লাস যখন শুরু করবেন টিচার, তখন 4 নম্বর ক্লাসের কিছুটা অংশ পড়া তিনি ধরবেন নাম ডেকে ডেকে। এটা আমরা প্রতিবারই বলি, লাস্ট অব্দি দেখা যায় যে তোমাদের অনীহার জন্য অনেক টিচার হয়তো ওইরকম ভাবে ধরতে পারেন না। বাট আমরা এটা এখন যেহেতু 2টো করে টিচার আছে, আমরা কিন্তু এবার থেকে এটা একটু কঠোর হব। অর্থাৎ আমাদেরকে একটু পড়া দিতে হবে। অর্থাৎ 4 নম্বর ক্লাসে যা পড়াবো 5 নম্বর ক্লাসে গিয়ে তোমাকে সেটা পড়া দিতে হবে। ঠিক আছে? পড়া দেবে এবং তারপরে টিচার পরের অংশটা পড়াবে। এবার পড়া দেওয়ার ক্ষেত্রে তো প্রত্যেককে জনে জনে একজন একজন করে পড়া ধরা পসিবল না। তো সেক্ষেত্রে টিচার নাম ধরে ধরে বলবেন, যাকে ডাকবেন তাকে পড়া দিতে হবে, তোমাকে ওই ওই দিনের জন্য পড়া দিতে হবে। এবার বোঝা গেল? ওকে স্যার। এতে ক্লিয়ার? স্যার। বেশ, এতে তোমাদেরই উপকার, হ্যাঁ স্যার। কারণ টিচারকে পড়া দিলে তোমাদেরই পড়াটা হবে এবং তোমরাই লাভবান হবে। চলো, এবার অনেক কথা বললাম। আচ্ছা, লাস্ট একটা কথা বলে যাই। আমাদের ভর্তির প্রসিডিওর তো জানো, এই যে নম্বর আছে 9, এই নম্বরে এই যে 8902204489 করে ফোন করবে। এই নম্বরে তোমাকে পেড করতে হবে টাকা। তোমরা প্রত্যেকে জানো যে 599 টাকা করে পার মান্থ আমাদের ফিস। প্রথম মাসে আমরা 2 মাসের টাকা একসঙ্গে নিচ্ছিলাম। আজকে যারা অ্যাডমিশন নেবে তারা 599 টাকা দিয়ে অ্যাডমিশন নিতে পারো, বাকি 599টা নেক্সট 15 দিনের মধ্যে দিয়ে দেবে। অর্থাৎ আমরা 15 দিনের মধ্যেই আর একটা 599 নেবো, কিন্তু টাকা পয়সা অসুবিধা থাকলে শুধুমাত্র 599 টাকা দিয়ে তুমি অ্যাডমিশনটা নিয়ে রাখতে পারো, যেহেতু আমরা নেক্সট উইক থেকে ক্লাস শুরু করে দিচ্ছি সেই কারণে। এবার যারা অ্যাডমিশন নিয়েছে তারা প্রশ্ন করবে স্যার ক্লাস কখন শুরু হবে। তাদেরকে বলবো এই রুটিনটা ফাইনালাইজ করে তোমাদের গ্রুপে দিয়ে দেবো এবং তোমাদের ক্লাসের ডেট ওখানেই লিখে দেবো আমি। তার আগে আমাদের অ্যাপের লিঙ্কটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো, একটা ছোট্ট ভিডিও দেবো অ্যাপটা কিভাবে ইনস্টল করবে। আমরা আমাদের অ্যাপটাকে আপ টু ডেট করেছি, নতুন ভাবে সাজিয়েছি। তো সেই অ্যাপটাকে তোমরা একটু ইনস্টল করে নেবে নিজের ফোনে। যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো সেই নম্বর থেকেই তোমরা অ্যাপটাকে ইনস্টল করে নেবে, এবং অ্যাপ ইনস্টল করতে কোনো অসুবিধা হলে আমি হেল্প করব। তাহলে অ্যাপ ইনস্টল হয়ে গেল, দেন নেক্সট উইক থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে পেইড ব্যাচের। ওকে, বেশ। আর কারো কোনো প্রশ্ন নেই? যারা একেবারে নতুন, কোনো প্রশ্ন আছে কারো? আর ততক্ষণে ম্যাডামকে অনুরোধ করবে স্ক্রিনটা শেয়ার করার জন্য। স্যার আপনার একটু স্ক্রিনটা অফ করে, আচ্ছা স্টপ করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। স্টপ করে দিয়েছি। কার কোনো প্রশ্ন আছে? না স্যার। টেটসুরের প্রতি কি বিশ্বাস আছে যেখানে আসলে অ্যাটলিস্ট উপকৃত হব? হ্যাঁ স্যার। আছে বলে এত
আছে বলেই এতজন জয়েন করেছো, স্বাভাবিক। আচ্ছা, টেট পরীক্ষা অনেকদিন হচ্ছে না, অনেকে হতাশায় ভুগছো, তো প্লিজ এটা করো না। খারাপ সময় আসে, এখন শুধু দিনরাত একটু পড়াশোনা করে যাও, লক্ষ্যভ্রষ্ট হয়েও না। বিভিন্ন সংস্থা বিভিন্ন রকম ভাবে পড়াচ্ছে, অনেক চমক দেখায়, আমরা দেখাই না। তো সেই জায়গা থেকে নিজেকে স্থির রাখো, পড়াশোনাটা ঠিকঠাক ভাবে করো, চাকরি আলটিমেটলি তোমাকে পেতে হবে। এই হ্যালো স্যার, তো পরিচয় করে দিই। প্রশ্ন ছিল। বলো হ্যালো স্যার, স্যার বলছি বলো। মানে টেটের রেকর্ডিং ক্লাসগুলো কি পাওয়া যাবে পরে? হ্যাঁ, ওই যে আমাদের অ্যাপটা ইনস্টল করছো, সেখানে তুমি ক্লাস করো আর না করো সব ক্লাসের রেকর্ডিং পাবে। ওখানে দেখবে 1 2 3 4 করে প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং ওখানে আছে সাবজেক্ট অনুসারে। বাংলা ক্লাসের ক্লাস 1 2 3 4, এই যে এখানে কি দেখতে পাচ্ছ, একটু আগে দেখালাম তোমাকে। আমি কি দেখালাম? ক্লাস 1 টপিক বোধ পরীক্ষণ ধরো, তাহলে ওখানেও হ্যাঁ তুমি ক্লাস 1 পাবে, সেখানে টপিক পাবে বোধ পরীক্ষণ। এবং তোমাদের এই রেকর্ডিং টিল এক্সাম, অর্থাৎ ধরো আমরা তো এই ব্যাচের কে পড়াবে কতদিন, ডিসেম্বর অবধি পড়াবো, কোনো কারণে ডিসেম্বরে পরীক্ষা হলো না, ধরো ফেব্রুয়ারিতে গিয়ে হলো, তাহলে আমরা ডিসেম্বর অবধি পড়াবো, ব্যাচ শেষ করে দেবো। বাট তোমার রেকর্ডিংটা ফেব্রুয়ারি অবধি থাকবে, টিল এক্সাম অবধি থাকবে। ঠিক আছে, আমরা এক্সাম অবধি রেকর্ডিংটা রেখে দেবো যাতে তোমরা রিভিশনটা দিতে পারো। ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। স্যার ঠিক যে আছে, okay, চলো। এই নাম্বার দিয়ে অন করেছি সেই নাম্বার দিয়ে কি আমরা মানে ওইখানে অন করবো টেট সিওর এর অ্যাপটাতে? হ্যাঁ, সেই নম্বর থেকেই সমস্ত কিছু করবে, অন্য নম্বর থেকে করলে আমরা তোমাকে চিনতে পারবো না, তোমাকে অ্যাক্সেস দেবো না। যে নম্বর থেকে তুমি করেছো সেই নম্বর থেকেই তুমি অ্যাপটা ইনস্টল করবে প্রথমত। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, একটা ফোনে একবার ইনস্টল করতে পারবে, একাধিক ফোনে ইনস্টল করতে পারবে না, আর করলেও লাভ হবে না। এই দুটো বিষয় একটু মাথায় রেখো, ঠিক আছে? আর যে ফোনে ইনস্টল করবে সেই ফোনে যাতে ওটিপিটা আসে, এসএমএস এর পরিষেবা যাতে থাকে, কারণ একটা এসএমএস তোমার কাছে আসবে, ওটিপি যাবে, ওটিপিটা পুট করতে হবে, তাহলেই অ্যাপটা খুলে যাবে। ঠিক আছে, স্যার তাহলে অ্যাপ সম্পর্কে আমি আবার পরে বলে দেবো তোমাদের। আজকে তোমাদের ক্লাস নিচ্ছেন শম্পা পাল ম্যাডাম, অনেকদিন ধরে আমাদের কাছে পড়াচ্ছেন এবং অনেকগুলো ব্যাচ পড়িয়েছেন। আশা করবো তোমাদের ক্লাস ভালো লাগবে। প্রত্যেকে ক্লাস করো, ক্লাস কেমন লাগলো শেষে আমাদের জানিও। এবং এই ম্যাডাম তোমাদের ব্যাচে থাকবেন, উনিও অনেকগুলো টপিক তোমাদেরকে গাইড করাবেন বা পড়াবেন। ওকে, চলো ক্লাস করো প্রত্যেকে। আমি পরবর্তী ক্লাস পরিচালনার জন্য ম্যাডামকে অনুরোধ করবো। ওকে, হ্যাঁ ম্যাম। সবাই শুনতে পাচ্ছো আমার কথা? হ্যাঁ। ওকে, চলো। আচ্ছা, আজকে যে টপিকটা পড়াবো, এখানে কি ব্যাচ হ্যাঁ ম্যাম, 19 আছি। থেকে আছো কেউ? ইয়েস ম্যাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে ম্যাম। পেরেছি। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য এই টপিকটা নতুন, তোমাদেরকে আমি নেক্সট দিনকে এই টপিকটাই ডিটেলসে আলোচনা করব। জাস্ট আজকে আমি সকলের জন্য ইন্ট্রোডাকশন একটা পার্ট দিচ্ছি। তার আগে একটা কথা বলি যে আমাদেরকে বাংলার জন্য কি কি করতে হবে, খুব সংক্ষেপে বলছি, কারণ তোমাদের এই যে সিলেবাসটা আমার এখানে দেওয়া আছে, এটা তোমাদের অফিসিয়াল সিলেবাস যেটা আমরা এনেছি, এবং এই সিলেবাসটা কি তোমাদের রুটিনের মধ্যে দেওয়া থাকবে। আর 20 নম্বর ব্যাচে যেটা হবে, যেটা হচ্ছে যে একটা ব্যাকরণের ক্লাস থাকবে আর একটা পেডাগজির ক্লাস থাকবে, কিন্তু পর পর থাকবে। ঠিক আছে, একটা ব্যাকরণ, তোমাদের তো ব্যাকরণ ওইভাবে আলাদা করে আসে না, যেহেতু আমাদের বোধ পরীক্ষণের সাথেই আসে ব্যাকরণটা, তাই জন্য বোধ পরীক্ষণ থাকবে, একটা করে ব্যাকরণের ক্লাস থাকবে, আবার একটা করে পেডাগজির ক্লাস থাকবে, এইভাবে হবে এগোবে। ওকে, পেডাগজির ক্লাসগুলো পুরো পর পর থাকবে। বুঝে নাও ভালো করে সিলেবাসটা আগে, যে তোমাদের প্রথম যে 15 মার্কস রয়েছে, 30 নম্বরের মধ্যে তোমাদের অল টোটাল বেঙ্গলিতে 30 মার্কস থাকছে। আশা করি তোমরা জানো প্রত্যেকে, যদি না জানো তাহলে অবশ্যই দেখে নাও। ঠিক আছে, টোটাল হচ্ছে 15 মার্কস থাকছে, 30 মার্কস থাকছে, যার মধ্যে প্রথম 15 মার্কস হচ্ছে যেখানে একটা গদ্য এবং পদ্য থাকবে। আগে বলে দেওয়া হয়েছিল যে গদ্য থেকে 9 মার্কস থাকবে এবং পদ্য থেকে 6 মার্কস থাকবে। গত বছরের সিলেবাস অনুযায়ী এই 9 আর 6 এই পার্টটাকে কিন্তু তুলে দেওয়া হয়, কিন্তু প্রশ্নপত্র যখন আমরা দেখি তখন দেখি যে না, এই প্যাটার্নটাই মেনটেন করা হয়েছে। কিন্তু যদি তুলে দেওয়া হয় সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে হয়তো আগের বছর আমরা যেটা লাস্ট যে 2023-এ যে টেট পরীক্ষা গেছে সেখানে 9-6 রাখা হয়েছিল। ম্যাম, কিছু জনের ভিডিও অন আছে, একটু অফ করতে বলুন। ভিডিও অন আছে,
প্লিজ তোমাদের যাদের যাদের ভিডিও অন আছে একটু অফ করে দাও, প্রত্যেকে মিউট করো এবং ভিডিও অফ করো, অডিও ভিডিও প্রত্যেকে অফ করে দাও। ঠিক আছে, তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ একটু অফ করে দাও, ঠিক আছে? আচ্ছা, কোনো অসুবিধা হলে অবশ্যই বলবে। তো 9 আর 6। ম্যাডাম ম্যাডাম হ্যাঁ, শোনা বলুন। যাচ্ছে? আপনাকে কো-হোস্ট বানিয়ে দেওয়া হয়েছে গ্রুপে। যদি কোনো ভিডিও অন রাখে বা ক্লাসে ডিস্টার্ব করে, সরাসরি তাকে রিমুভ করে দিন, রিমুভ করে ক্লাসটা কন্টিনিউ করুন, ক্লাসে যাতে কোনো রকমের ডিস্টারবেন্স না হয়। আপনি কো-হোস্ট আছেন, যে ভিডিও অন আছে সরাসরি রিমুভ করে দিন গ্রুপ থেকে, যে কথা শুনছে না বা অডিও অন আছে সরাসরি গ্রুপ থেকে রিমুভ করে দিন, ক্লাসটা কন্টিনিউ করুন। এক দুজনের জন্য আমরা কোনোভাবেই ক্লাসকে সাফার করব না, ঠিক আছে? ওকে, ওকে। দেখো তোমরা প্রত্যেকে সিরিয়াসলি ক্লাস করতে এসেছো, তাই জন্য যারা সিরিয়াস এই ব্যাপারে প্রত্যেকে কিন্তু ভিডিও অডিও অফ করে দাও, ঠিক আছে? স্যার বললেন, আমিও বলছি, অবশ্যই ভিডিও অডিও অফ করে দাও। আচ্ছা, দেখো এবার যেটা বলছিলাম যে 9 এবং 6 এই যে ডিভিশনটা, এটা তোমাদের থাকতেও পারে নাও থাকতে পারে পরীক্ষার হলে। সেক্ষেত্রে দেখা গেল হয়তো 2 থেকেই 6, অথবা তারপর দেখা গেল গদ্য অংশ থেকে 6টা প্রশ্ন এসছে, পদ্য থেকে 9টা এসছে। এমনও হতে পারে যে হয়তো গদ্য অংশ থেকে 10টা এসছে, মাত্র পদ্য অংশ থেকে বাকি 5টা এসছে। ঠিক আছে, এই রকম ডিভিশন হতেই পারে, তাই নিয়ে কেউ ওরিড হবে না। যা থাকবে আমাদেরকে সেটাই করতে হবে। আমাদের এটা খেয়াল রাখতে হবে যে হয়তো দেখা গেল যে বেশিরভাগটা গ্রামার থেকে দিয়েছে বা বেশিরভাগটাই পেডাগজি থেকে দিয়েছে, পরীক্ষায় যা থাকবে সেটাই আমাদেরকে করতে হবে। তার জন্য আমাদের বেস্ট প্রিপারেশন দরকার। আর আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার, যতগুলো সিলেবাসের যতগুলো অধ্যায় রয়েছে, আমরা সবটা খুব ভালো করে কমপ্লিট করে দিয়ে যাব। তাই প্রশ্ন কটা এলো সেটা আমাদের কাছে ম্যাটার করবে না, প্রত্যেকটা পারতে হবে এবং ভালো রেজাল্ট করতে হবে, এটাই হলো টার্গেট। চল তাহলে যেটা বললাম। ম্যাম, বলো, দু বলো, হাজার বলো, তেইশে শুনছি, বলো। বলছিলাম, 2023-এ গদ্য থেকে 8 কি 6 এসেছিল শুধু নাকি? হ্যাঁ, 2023-এ মোটামুটি ভাবে এই 9-6 এর প্যাটার্নটাই রাখা হয়েছিল, ঠিক আছে? আর পদ্য কি এসেছিল ম্যাম? আমি হ্যাঁ, নতুন। পদ্য এসেছিল, পদ্য এসেছিল। তোমাদের পদ্য যে থেকে কত? তোমরা যে স্টাডি মেটেরিয়াল পাবে না, সেই স্টাডি মেটেরিয়ালে আমি সব ইনক্লুড করে দিয়েছি, ঠিক আছে? আমি প্রত্যেকটা যখন হ্যাঁ, ক্লাস করাবো তোমাদের, যারা পুরোনো ব্যাচে আছো তোমরা সকল, যারা 19 ব্যাচ থেকে তারা তো জানোই, আর যারা 20-তে অ্যাডমিশন নেবে তাদের কাছে স্টাডি মেটেরিয়াল যাবে এবং তারা প্রত্যেকে দেখতে পাবে যে 2023-এর প্রশ্ন, লাস্ট 5 বছরের যাবতীয় প্রশ্ন সব ইনক্লুডিং থাকবে, চিন্তার কোনো কারণ নেই। প্রশ্ন এবং উত্তর, হ্যাঁ এসছিল, পদ্য এসেছিল, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছি, এবারে বোধ পরীক্ষণের যে প্রশ্ন, যেখানে তোমাদের একটা গদ্য থাকবে একটা পদ্য থাকবে, এবার সেখান থেকে সে গদ্যটা তোমার বিজ্ঞানের কোনো ভিত্তিক প্রশ্ন, মানে প্রোজ হতে পারে, অথবা কোনো বর্ণনা দেওয়া থাকতে পারে, কোনো বিতর্কিত কোনো নাটক ধর্মী অংশ হতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, প্লাস হচ্ছে ব্যাকরণ থাকবে। পদ্যর ক্ষেত্রেও তাই, পদ্যটা দেওয়া থাকবে, তার থেকে ব্যাকরণ থাকবে এবং প্রশ্ন দেওয়া থাকবে। এই হলো বোধ পরীক্ষণ। আলাদা করে কিন্তু কোনো গ্রামার আসবে না, ওই বোধ পরীক্ষণ থেকেই গ্রামার তুলে দেবে। সেখানে সন্ধি থাকবে, অন্তত লাস্ট 2 বছরের যা রেকর্ড, সেখানে সন্ধি, কারক, পদ, সন্ধি এবং পদ, সরি ভুল বললাম, সন্ধি এবং পদ, ধ্বনি পরিবর্তন, বর্ণ বিশ্লেষণ, এগুলো এবং বর্ণ, এই 5টা অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ। আমি আগে থেকেই বলে দিচ্ছি, বর্ণ, বর্ণ বিশ্লেষণ, ধ্বনি, ধ্বনি পরিবর্তন, সন্ধি আর পদ, এই 5-6টা অধ্যায় যে কটা বললাম সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও গত বছর এক কথায় প্রকাশ, সমচ্চারিত শব্দ বা সমার্থক শব্দ, এগুলো এসেছে ভোক্যাবস অনুযায়ী। ভোক্যাবস অর্থাৎ ভোক্যাবুলারি যেটাকে আমরা বলে থাকি, যে নির্মিতি অধ্যায় বাংলায় যেটাকে বলা হয়, সেই অংশ থেকে প্রশ্ন এসেছে। এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ অর্থাৎ মিনিং যেগুলোকে বলা হয়, সেই তুলনায় আমরা বিগত 2 বছরে কারক, সমাস, প্রত্যয় এগুলো দেখতে পাইনি। কিন্তু দেখতে পাবো না এমনটা নয়, আগামী দিনে আমরা দেখতে পেলেও পেতে পারি, সেই আমাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে।
আমি একদম স্পষ্ট করে বলে দিলাম, ভিডিওটা বারবার দেখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা গেল বোধ পরীক্ষণ অংশ। এই নিয়ে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে, সিলেবাস ওরিয়েন্টেড প্রশ্ন করতে পারো। কারোর কোনো প্রশ্ন আছে এই পার্টটা নিয়ে? কারোর কোনো কোয়েশ্চেন আছে? না ম্যাম। ওকে, সবাই বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ ম্যাম। ওকে, আচ্ছা, এবারে যে পরের যে 15 যে কোয়েশ্চেন, সেটা হচ্ছে বেঙ্গলি পেডাগজির অংশ। ঠিক আছে, যেখানে ঠিক পরপর যেভাবে তোমাদের সিলেবাসে দেওয়া আছে আমি সেইভাবে সাজিয়েছি। প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে লার্নিং এন্ড অ্যাকুইজিশন, তোমাদের যে আমি রুটিন দেব সেই রুটিনও কিন্তু এই অনুযায়ী সাজানো থাকবে। তোমাদের সিলেবাসের জন্য একটা আলাদা পিডিএফ তোমরা অবশ্যই পাবে, স্যার তোমাদেরকে দিয়ে দেবেন, রুটিনও আলাদা পাবে, দুটোর মধ্যে মিলিয়ে দেখে নেবে। ঠিক এইভাবেই আমি সাজিয়ে দেব। ভাষার দক্ষতা, আয়ত্তীকরণ, শোনা ও বলার দক্ষতা, ঠিক আছে, এই চ্যাপ্টার গুলো রয়েছে এখানে, তিনটে হলো। তারপরে হচ্ছে দেখো ব্যাকরণের ভূমিকা। ব্যাকরণের ভূমিকা অর্থাৎ আমাদের যে কোনো ভাষা শিখতে গেলে, যে কোনো ভাষা মিন্স সেটা যদি আমাদের প্রথম ভাষা হয়, অর্থাৎ আমাদের মাতৃভাষা, প্রথম ভাষা মানে আমাদের মাতৃভাষা, সেক্ষেত্রে শেখার জন্য কি ব্যাকরণের ভূমিকা গুরুত্বপূর্ণ? ব্যাকরণ কি শিখতেই হবে? সেটা সেই চ্যাপ্টারটা। তারপর হলো বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ। বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ অর্থাৎ যে শ্রেণীকক্ষে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা থাকে, যেখানে যে কম বোঝে, যে বেশি যার জ্ঞান রয়েছে সেই ধরনের। কারোর যদি কেউ ফিজিক্যালি তোমার কি বলে কোনোভাবে মানসিক ভাবে বা শারীরিক ভাবে তার কোনো সমস্যা থাকে, সেই ধরনের প্রত্যেককে নিয়ে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ। সেই ধরনের শ্রেণীকক্ষে একজন শিক্ষক কিভাবে পড়াবেন, তার উদ্দেশ্য কি হবে, তিনি কি কি ভূমিকা পালন করবেন, ইত্যাদি ইত্যাদি। তারপর হলো বহুভাষিক শ্রেণীকক্ষে শিক্ষাদান, পরের চ্যাপ্টার। ঠিক আছে, যেখানে দুই অথবা তার দুইয়ের অধিক ভাষায় শিক্ষাদান করা হয় যে ক্লাসে, সেটাকে আমরা বলে থাকি। ভাষার দক্ষতা বোধ, পরের চ্যাপ্টার। আজকে আমি তোমাদেরকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে টিএলএম, একটু মজাদার চ্যাপ্টার। কিন্তু এই টিএলএম আগে একরকম ছিল, এখন অনেক নতুন নতুন বিষয় টিএলএম এর সঙ্গে যুক্ত হয়েছে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আজকে পড়াবো, যেটাকে আমরা বলে থাকি টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, অর্থাৎ শিক্ষণ। যিনি পড়াচ্ছেন তারটা হলো শিক্ষণ, যে শিখছে ছাত্র বা ছাত্রী সে হচ্ছে তোমার শিক্ষণ। ঠিক আছে, আর ম্যাটেরিয়ালস মানে বস্তু, অর্থাৎ আমরা একটা ক্লাসে কি হয়, টিচার থাকবে অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা থাকবেন এবং শিক্ষার্থীরা থাকবে। কিন্তু আজকাল মনোবৈজ্ঞানিক সম্মত যে পদ্ধতি, সেখানে এই দুজন থাকলেই শিক্ষা কখনো পরিপূর্ণ হয় না। তার জন্য দরকার পাঠটাকে ইন্টারেস্টিং করে তোলা, অর্থাৎ আকর্ষণীয় করে তোলা। আর এই আকর্ষণীয় করে তোলার জন্য আমরা বিভিন্ন ধরনের সামগ্রী ব্যবহার করব। সেই সামগ্রীগুলো কি কি, সেগুলো নিয়ে তোমাদের ক্লাস। নেক্সট হচ্ছে সংশোধনমূলক শিক্ষণ। ঠিক আছে, তারপরে হচ্ছে পাঠ পরিকল্পনা, অর্থাৎ একটা ক্লাসে তুমি যখন পড়াতে যাচ্ছ, তার একটা নির্দিষ্ট সিলেবাস থাকবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটাকে কমপ্লিট করতে হবে। আর হলো অনুশিক্ষণ স্পেশালি শিক্ষকদের জন্য প্রযোজ্য। কম সময়ে তারা কি কৌশলে শিক্ষাদান সম্পূর্ণ করবেন। কম সময় মানে একদম কম সময়, একটা 5 মিনিটের মধ্যে একটা টপিক কি কৌশলে তিনি এমন ভাবে কমপ্লিট করবেন যাতে করে সেই শিক্ষার্থীটা বুঝতেও পারলো, আবার তার কৌশলটাও ধরা পড়লো, সেটাই মাইক্রো টিচিং। আর লাস্ট ওয়ান হচ্ছে মূল্যায়ন। আমরা সারা বছর যেটা পড়াই সেটাকে বারবার মূল্যায়ন করে থাকি। মূল্যায়নের ধরন বা প্রসেস এখন অন্যরকম। এখন হচ্ছে যে ধরো 1 মাস পড়ালাম কি 2 মাস পড়ালাম, একটা টেস্ট হলো, ঠিক আছে, আবার 2 মাস পড়ালাম, একটা টেস্ট হলো, অর্থাৎ সারা বছর একটা হিউজ টেস্টের মাধ্যমে একটা স্টুডেন্ট মূল্যায়ন করা, যাতে করে তার আগামী দিনের শিক্ষার পথটা অনেক বেশি পরিষ্কার থাকে এবং সে যাতে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে, তাই জন্য মূল্যায়ন। তাহলে এই হলো তোমাদের টোটাল পেডাগজি সিলেবাস।
এই টোটাল সিলেবাসটা যতগুলো চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানো হবে। এই রুটিনটা তোমরা এই সিলেবাসটা তোমরা অবশ্যই দেখবে, রুটিন দেখবে পাশে ফেলে, এবং যে অফিসিয়াল সিলেবাস রয়েছে, দেখো অফিসিয়াল সিলেবাসে ইংলিশ যেহেতু লেখা আছে তাই জন্য আমি ইংলিশের পাশাপাশি বাংলাটাকে মেনশন করে দিয়েছি। অফিসিয়াল সিলেবাসে কিন্তু ইংলিশে লেখা আছে, কিন্তু যেহেতু তোমরা এটা বাংলা পড়ছো তাই জন্য এর বাংলা কি হতে পারে সেটা কিন্তু আমি মেনশন করে দিয়েছি। তাই অবশ্যই অফিসিয়াল সিলেবাসটা পাশে রেখে দেখে নিন, অফিসিয়াল সিলেবাসও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এবার বলো কোনো অসুবিধা আছে? সিলেবাস সংক্রান্ত, গোটা সিলেবাস সংক্রান্ত বাংলার কারোর কোনো অসুবিধা আছে কিনা? যদি থাকে সেটাও বলো, যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও বলো। অ্যাডমিশন নেওয়ার প্রসেস, যে নাম্বারটা তোমাদেরকে দেওয়া হয়েছে এই নাম্বারে তোমরা ফোন করো এবং সেখানে তোমাদেরকে টেটশিওরের তরফ থেকে ডিটেলসে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? 8902204489 এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারে তোমরা কল করলে অবশ্যই ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। চলো, যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই তারা এখনই নিয়ে নাও, ঠিক আছে? আজকেই নিয়ে নাও। কারণ সিট খুব সীমিত। যাকে অনেকটা বললাম, এবার তোমরা বলো কারোর কোনো কোয়েশ্চেন নেই, সবাই একেবারে চুপচাপ। পড়ানো ভালো লাগছে তো? হ্যাঁ ম্যাম। চলো। ওকে, আচ্ছা এবার আমি আসি আজকে টিচিং এইডস বা শিক্ষণ উপকরণ। কেন এই বিষয়টা পড়তে হবে আমি আগেই বলেছি যে এই মেটেরিয়ালসটা তোমরা পাবে প্রত্যেকে গ্রুপে, ঠিক আছে? আর আমাকে তো আজকে একদিনে আমি সমস্ত গোটা সিলেবাসটা কমপ্লিট করে দিতে পারবো না, আমি জাস্ট খুব সংক্ষিপ্ত ভাবে এই চ্যাপ্টারটা আজকে তোমাদেরকে একটা ইন্ট্রোডাকশন দেবো, যেহেতু ডিটেল ক্লাসে আমি এগুলো ডিটেলসে আলোচনা করে দেবো সবকিছু। শুধুমাত্র এইটুকু তোমাদেরকে বলবো যে তোমাদের যদি অন্য কোনো জায়গা থেকে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই ক্লাসের পরে বলো, আমি যতটা সংক্ষেপে হয় উত্তর দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আগে এইটুকু বুঝে নাও। যেটা হচ্ছে আমি আগেই বললাম যে একটা ক্লাসে ভালো করে বোঝো, পুরো গল্পের মতো বোঝো এবং ধারণাগুলো ক্লিয়ার রাখো। কারণ এখন কিন্তু প্রশ্ন কি ধরনের, ফ্ল্যাট কোয়েশ্চেন কিন্তু এখন খুব কম, মডারেট কোয়েশ্চেন, অর্থাৎ কোনো কিছু অ্যাপ্লাইড, কোনো কিছুর উপর অ্যাপ্লাই করে যে প্রশ্নগুলো হতে পারে সেই ধরনের প্রশ্ন তোমাদেরকে, তার জন্য চ্যাপ্টার গুলো খুব ভালো করে নিখুঁত ভাবে বুঝতে হবে। কি বলতে চাইছি, একটা ক্লাসে একজন শিক্ষিকা বা শিক্ষক থাকবেন এবং শিক্ষার্থীরা থাকবেন, তিনি পড়াতে যাচ্ছেন বা বাকিরা শুনছে বা তারা শিখছে। কিন্তু এই দুটো ছাড়াও একটা ক্লাসকে তখনই আকর্ষণীয় করা যেতে পারে যখন সেখানে কিছু উপকরণ ব্যবহার করা হয়, যখন সেই ক্লাসে কিছু উপকরণ ব্যবহার করা যায়, ঠিক আছে? যখন ক্লাসে কিছু উপকরণ ব্যবহার করা যায়। আচ্ছা সকলে দেখতে পাচ্ছ তো স্ক্রিনটা? দেখো হ্যাঁ ম্যাম। ওকে, তো উপকরণগুলো কি কি সেগুলো, কোন উপকরণ হয়তো আমাদের তোমার কি বলে আমরা চোখে দেখতে পাই, কোনটা হয়তো কানে শুনতে পাই, কিন্তু এই প্রত্যেকটা উপকরণ আমাদের মধ্যে একটা ইন্টারেস্ট গড়ে তোলে এবং এগুলো আমাদের পড়ার যে পড়াটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। এই বিষয়গুলো আমাদের পড়াটাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলবে, ঠিক আছে? এটাকে আমরা বলবো, এক একটা বাংলায় বলে থাকি প্রদীপন, ঠিক আছে? প্রদীপন বলে একটা শব্দ আছে, সেইটা বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি শিক্ষামূলক প্রদীপন। এই প্রদীপন আগে একরকম ছিল, এখন একরকম হয়েছে, এবং কি কি ধরনের প্রদীপন আমাদেরকে পড়তে হবে সেই বিষয়গুলো আলোচনা করব। তার আগে বলবো যে এই শিক্ষণ দ্রব্যগুলো আমরা কেন ব্যবহার করব, খামোখা এগুলো আমরা কেন ব্যবহার করে থাকি? এই কারণে ব্যবহার করি যে এগুলো আমাদের মনোসংযোগ বৃদ্ধি করে, এক তো ইন্টারেস্ট গড়ে তোলে,
বাংলায় বলবো যে মনোসংযোগ বৃদ্ধি করে। একজন শিক্ষক তিনি ক্লাসে পড়াতে আসছেন, ঠিক আছে? শিক্ষার্থীরা শুধুমাত্র যদি আমরা গিয়ে ক্লাসে বকবক করি তাহলে অনেকের ভালো নাও লাগতে পারে, তারা মনোযোগ নাও দিতে পারে। কিন্তু এই ধরনের পড়ানোর পাশাপাশি ধরো আমি একটা ছবি দেখিয়ে, একটা ধরো মানচিত্র দেখিয়ে ভারতবর্ষের অবস্থানটাকে ব্যাখ্যা করছি আর মুখে বলছি ভারতের পূর্ব দিকে এই দেশ, ভারতের পশ্চিম দিকে এই রাজ্য, ভারতের উত্তর দিকে এইটা, ভারতের দক্ষিণে এইটা। তো মুখে বলা আর ম্যাপ পাশে রেখে বোঝানো, দুটোর মধ্যে তোমরা কিসে বেশি ইন্টারেস্ট গ্রো করবে বলো? অবশ্যই ম্যাপটাকে পাশে রেখে। এখন বিষয়টা আরো আপডেটেড হয়েছে। কিভাবে হয়েছে? আমরা যদি পাশে একটা ভিজুয়ালাইজড কিছু রাখি সেটা আমাদের পড়াশোনাটাকে আরো বেশি করে আমাদের মধ্যে ইন্টারেস্ট গ্রো করছে। তাহলে সবার আগে যেটা দরকার যে মনোযোগের একটা কেন্দ্রবিন্দু করে বিষয়টা। তো অনেক বিষয়ের উপর আমাদের ইন্টারেস্ট জাগে। এক, শিক্ষকের গলার স্বরের উপর, তিনি কিভাবে কথা বলছেন, ঠিক আছে, সেই বিষয়গুলোর উপর, তিনি কি কি উপকরণ ব্যবহার করছেন সেই বিষয়গুলোর উপর। তাহলে এক কথায় মনোযোগ গড়ে তোলা এই প্রদীপনের প্রধান উদ্দেশ্য। কেন আমরা ব্যবহার করি সেটা, এইটা হলো প্রয়োজনীয়তা। আচ্ছা, দ্বিতীয়ত ধরো আমাদের কাছে কোনো একটা বিষয় সম্পর্কে আমরা জানি না, ঠিক আছে, আমরা জানি না যে পশ্চিমবঙ্গের মধ্যে কটা জেলা রয়েছে, সাপোজ। এগুলো তোমাদের ইন্টারভিউতেও ভীষণ ইম্পর্টেন্ট। তো আমরা যখন দেখবো যে পশ্চিমবঙ্গে কটা জেলা রয়েছে, এটা আমি যদি মুখে টক টক করে বলে দিই তাহলে সেটা মনে রাখতে যত না সহজ হবে, আমি যদি একটা কোনো ধরো একটা কোনো তোমাদের কাছে একটা ধরো কোনো চার্ট ইউজ করি, দিয়ে হয়তো বললাম যে পশ্চিমবঙ্গে এই জেলাগুলি রয়েছে, তাহলে সেটা তোমাদেরকে মনে রাখতে অনেক বেশি ইজি করবে। তো আমরা যেটা জানি না সেটা আমাদের কাছে বিমূর্ত, যে বিষয়টা আমরা জানি না সেটা আমাদের কাছে বিমূর্ত, আর যে বিষয়টা আমরা জানি সেটা হচ্ছে মূর্ত, ঠিক আছে? তাই বিমূর্ত বিষয়ে, অর্থাৎ যেটা আমরা জানি না সেটা আমাদেরকে কিভাবে জানাচ্ছে, অর্থাৎ মূর্ত করে তুলছে, সেটা কিভাবে আমরা বুঝবো? সেটা আমাদের বুঝবো এই যে জ্ঞান বৃদ্ধি করছে, সেটা হলো এই প্রদীপন গুলোর সাহায্যে জ্ঞান বৃদ্ধি করছে। এবার সেরকমই একটি প্রদীপন কি হতে পারে, যেটা আমি প্রথমেই বললাম, মানচিত্র এরকম একটা প্রদীপন হতে পারে, ঠিক আছে? মানচিত্র হতে পারে, বা ধরো কোন রকম চার্ট হতে পারে। তাহলে এইগুলো হলো প্রদীপন। ক্লিয়ার হলো প্রদীপন কোনগুলো? আচ্ছা, এরকম অনেকগুলো প্রদীপন আছে, সবগুলো আলোচনা করব। এছাড়া হচ্ছে দেখো যে আমরা যখন কোনো একটা মূল যে ঘটনা, ঠিক আছে, বা মূল কোনো একটা বিষয়, একটা বেসিক স্ট্রাকচার, সেটাকে আমরা জানান দিচ্ছি, সেটাও কিন্তু এই প্রদীপনের সাহায্যে জানান দিচ্ছি। বিভিন্ন বিষয়, ধরো আমি ইতিহাস পড়াচ্ছি তোমাদের, তাহলে ইতিহাসে সাপোজ ধরো আমি বলছি যে ষোড়শ মহাজনপদ, বাস ছেড়ে দাও, আমরা তোমার কি বলে মহাভারত শুনেছি, মাইথোলজিতে মহাভারত সবাই জানে, এটা আমাদের ভারতবর্ষে অন্যতম প্রধান মহাকাব্য। তো সরি, যেটা বললাম, তো তোমাদের এই যে মহাভারতের কাহিনীতে ইন্দ্রপ্রস্থ বলে একটা জায়গার নাম আছে, ইন্দ্রপ্রস্থ, ঠিক আছে? তো আজকের কনটেক্সটে, তাহলে আমি যদি মহাভারতকে ইতিহাস ধরি বা পুরাণ ধরি, আজকের কনটেক্সটে ইন্দ্রপ্রস্থ জায়গাটা কোথায় অবস্থিত জানো? সেটা হচ্ছে দিল্লিতে বলে, সেটা আমি সাপোজ মানচিত্রের মধ্যে তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? ইন্দ্রপ্রস্থ জায়গাটা দিল্লিতে অবস্থিত। তো এই যে জায়গাটা পড়াচ্ছি, অর্থাৎ ইতিহাসের সঙ্গে ভূগোলের একটা সংযোগ স্থাপন হচ্ছে, অর্থাৎ একাধিক বিষয়ের মধ্যে সংযোগ স্থাপন হচ্ছে। তো এই বিষয়টাকে আমরা বলছি যে এইগুলো বিষয়গুলো জানানোর জন্য আমরা এই ধরনের শিখন যে উপকরণ বা প্রদীপন গুলো আমরা ইউজ করে, এটা একটা গেল। আবার এই যে একটা বিষয় থেকে আমরা অন্য বিষয়ের মধ্যে সংযোগ রক্ষা করছি, এটাকেই আবার কি বলা হচ্ছে জানো? এটাকেই বলা হচ্ছে অনুবন্ধ পদ্ধতি। এটাকেই আবার বলা হচ্ছে অনুবন্ধ পদ্ধতি। আবার সার্থক উপকরণের মাধ্যমেই একটা ভাষার সম্পূর্ণভাবে বিকাশ হয়। সার্থক উপকরণের মাধ্যমেই একটা ভাষার সম্পূর্ণভাবে বিকাশ হয়। তাহলে এখানে যে পয়েন্ট গুলো আছে দেখো, প্রথম পয়েন্ট কি বলছে? যে শিক্ষণ দ্রব্যের প্রয়োজনীয়তা।
কিসে প্রয়োজনীয়তা কেন বেশি? কারণ এই শিক্ষণ দ্রব্যগুলো আনন্দদায়ক করে তোলে, পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে, শিক্ষার যে কার্যক্রম যে পাঠ্যক্রমটা রয়েছে সেটাকে অনেক বেশি উদ্দীপিত করে, আকর্ষণীয় করে। সেকেন্ড পয়েন্ট দেখো, শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করে। তারা সবসময় দেখবে, আমরা যদি কোনো কিছু দেখি চোখের সামনে, আমরা চোখ সরাতে পারি না, দীর্ঘক্ষণ আমাদের তোমার কি বলে দৃষ্টিটা ওই ভিজুয়ালাইজড কোনো কিছু বা কোনো কিছু যদি শুনি তার উপর বেশি মনটা থাকে। 3 হচ্ছে আমাদের স্মৃতি শক্তিকে বাড়াতে সাহায্য করে। আমরা দীর্ঘক্ষণ যদি কোনো একটা জিনিস শুনি তাহলে আমরা মন দিয়ে শুনবো, এবং তার ফলে সেটার যখন আমরা পরবর্তীকালে ব্যবহার করছি, অর্থাৎ আমাদের কতটা স্মৃতি শক্তি আমরা ধরে রাখতে পেরেছি সেটা কিন্তু নির্ভর করবে এই শিক্ষণ সহায়ক উপকরণগুলোর উপর। আচ্ছা, অবশ্যই শিক্ষণ সহায়ক বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে সাহায্য করবে, আর পুরো বিষয়টাকে একটা স্বতন্ত্র একটা ফলপ্রসূ করে তুলবে, মানে শিক্ষার যে উদ্দেশ্য সেই বিষয়টাকে ফলপ্রসূ করে তুলবে। আর এর সাহায্যে প্রাকৃতিক একটা পরিবেশে শিক্ষাদান করা সম্ভবপর হয়, প্রাকৃতিক পরিবেশে শিক্ষাদান করা সম্ভব হয়। এই ধরনের সঠিক শিক্ষার উপকরণের ফলে প্রচুর সময় এবং অর্থ বাঁচে, এবং দীর্ঘ একটা, আমরা জানি যে আমরা দীর্ঘক্ষণ যদি একই রকম করি আমাদের কিন্তু কি হবে, একটা বিরক্তি লাগবে। ধরো আমি তোমাদের এটাকে দেখাচ্ছি না, মুখে শুধু বক বক করছি, তোমরা এটা দেখছো বলে তোমাদের একটা ইন্টারেস্ট থাকছে, মুখে যদি বক বক করি তাহলে তোমাদের একটা বিরক্তি লাগবে। তো সেইখানেই কিন্তু এই শিক্ষণ যে দ্রব্যের প্রয়োজনীয়তা, কি কারণে দরকার, এই কারণগুলোর জন্য প্রয়োজন। ওকে, এবার তোমরা আমাকে বলো যদি কারোর কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে। এই পয়েন্টটার উপর যদি কারোর কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে অবশ্যই বলতে পারো। চলো বলো। ম্যাম অনুবন্ধ আচ্ছা, পদ্ধতিটা বলছেন একবার? অবশ্যই বলবো। অনুবন্ধ পদ্ধতিটা হচ্ছে, ধরো তুমি দুটো বিষয়ের মধ্যে সংযোগ স্থাপন করছো। একটা বিষয় তুমি পড়াচ্ছ, দুটো কেন, বিভিন্ন বিষয় হতে পারে, তুমি ইতিহাস, ভূগোল, আর ধরো পাশাপাশি আমি আবার বলছি ধরো বিজ্ঞান, ঠিক আছে, এই 3টে বিষয়ের উপর তিনি ধরো কেউ একজন সংযোগ স্থাপন করতে চাইছে বিভিন্ন উদাহরণ দিয়ে, যেরকম তোমাদের বললাম যে দেখো ইতিহাসে একটা জায়গার নাম ষোড়শ মহাজনপদে গেছি, সাপোজ আমি বলছি যে এই জায়গাটা পাটলিপুত্র, এটা কোথায় অবস্থিত, এটা আমরা তো ইতিহাসে পড়েছি, আজকের কনটেক্সটে এটা বিহারে অবস্থিত। তাহলে আজকে ভূগোল পড়িয়ে আমি তোমাদেরকে বোঝাবো যে এটা হচ্ছে দেখো এটা বিহারে অবস্থিত। এই যে ইতিহাসের সঙ্গে ভূগোলের একটা সংযোগ সাধন হলো একটা বিষয়ের পরিপ্রেক্ষিতে, এটাকেই আমরা বলছি অনুবন্ধ পদ্ধতি। অর্থাৎ দুটো বিষয়ের মধ্যে যখন সংযোগ স্থাপন হচ্ছে, যে বিষয়গুলোকে তুমি ইউজ করছো, যে উপকরণগুলোকে ব্যবহার করে তুমি দুটো বিষয়ের মধ্যে সংযোগ স্থাপন করতে পারছো, তাকে আমরা বলছি, সেই পদ্ধতিটাকে আমরা বলছি অনুবন্ধ পদ্ধতি। বলো, নেক্সট কোয়েশ্চেন কারোর আছে? আমি কিন্তু কোয়েশ্চেন জানতে চাইছি, কারণ ভালো পড়ার একটা দিক হচ্ছে যে তোমাদের মধ্যে যত বেশি প্রশ্ন জাগবে সেটা কিন্তু সেটা তার মানে তোমরা পড়াটা বুঝতে পারছো, ঠিক আছে, বা শুনছো। এই যাই হোক, বল। এই তো, পরেরটাতে যাই। এই পয়েন্টটা সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ ম্যাম। এবার হচ্ছে ভালো শিক্ষণ উপকরণ। আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বলছিলাম যে দেখো শিক্ষণ উপকরণটা আমাদের কেন কাজে লাগে। এবার আমরা পড়বো যে ভালো শিক্ষণ উপকরণ হতে গেলে আমাদেরকে কি কি লাগে। ভালো শিক্ষণ উপকরণটা হতে গেলে আমাদেরকে কি কি লাগবে, ঠিক আছে। ভালো শিক্ষণ উপকরণ যদি আমরা করতে চাই তাহলে এই বিষয়ে অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তোলা, যেগুলোতে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে এমন শিক্ষণ উপকরণ, মানে অর্থাৎ আমি এমন কিছু কেউ একজন তোমার কি বলে ভিডিও অন করে রেখেছো, প্লিজ অফ করো।
মনিম অফ করো ভিডিও। ওকে, কেউ ভিডিও অফ মানে অন করবে না, প্রত্যেকে অফ করে রাখো। আচ্ছা চলো, এবার হচ্ছে যে আমি যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো যেন তোমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারো, সেটা হচ্ছে সব থেকে দরকার। উপকরণগুলো যথেষ্ট বড় যাতে ছাত্ররা দেখতে পায়। আমি একটা চার্ট তৈরি করে এনেছি তোমাদের জন্য। এবার চার্টটাতে এত ছোট ছোট লেখা আছে, তোমরা কিছুই দেখতে পাচ্ছ না, বা শিক্ষার্থীরা কিছু দেখতে পাচ্ছে না। এক্ষেত্রে এটা তোমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। তোমরা যখন ক্লাসে কিছু তৈরি করে নিয়ে যাবে, সেটা যেন লেখাগুলো একটু বড় বড় হয়, যাতে শিক্ষার্থীরা দেখতে পারে। এটা গেল। নেক্সট হচ্ছে সেটা যেন একদম ত্রুটিপূর্ণ হয়, আপ টু দা মার্ক হয়। আপ টু দা মার্ক মিনস সেটা যেন একদম সাম্প্রতিক বিষয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। তুমি আজ থেকে 50 বছর আগে কি ঘটেছে সেই বিষয়টাকে তুলে আনবে না। মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে বলে যে সাম্প্রতিক কালের যে বিষয়গুলো এখনকার স্টুডেন্টরা যেগুলোর সঙ্গে রিলেটেড, তুমি সেই বিষয়গুলোকে তুলে নিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর অবশ্যই সেগুলো যেন ত্রুটিপূর্ণ হয়, ভুল যেন না থাকে, যতটা সম্ভব ইনফরমেশন তথ্যগুলো তোমাদেরকে দেখতে হবে। ভাষা যেন সহজ সরল থাকে সেটা দেখতে হবে। বাস্তবসম্মত হয়, তুমি আজে বাজে হজবরল কিছু বলবে না। ঠিক আছে? আর মানসিক বিকাশ যেন কাজে লাগে, মানসিক বিকাশ যেন শিক্ষার্থীর সেই উপকরণের মাধ্যমে সম্ভব হয়, সেগুলো দেখবে। মনিম প্লিজ অফ করে দাও। সেইগুলো কিন্তু খুব দরকার। ঠিক আছে? আচ্ছা দেখো, আচ্ছা এবারে দেখো যে যেটা বলছিলাম যে অবশ্যই এবারে আমরা করব যে কি কি ধরনের আমরা শিক্ষণ উপকরণগুলোকে ব্যবহার করব। ঠিক আছে? কি কি ধরনের উপকরণগুলোকে আমরা ব্যবহার করব। আচ্ছা, মূলত আমরা শোনার জন্য প্রদীপন ব্যবহার করি, যেটাকে আমাদের শ্রাব্য বলা হয়, যেটা দিয়ে শুধুমাত্র আমরা শুনতে পাই। আবার দেখার জন্য, অর্থাৎ যেটা আমাদের দর্শন কেন্দ্রিক আছে, সেই ধরনের আমরা প্রদীপন ব্যবহার করে থাকি, যেটা দিয়ে শুধুমাত্র আমরা দেখতে পাই। ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে যেমন দেখো রেডিও, যেটা হচ্ছে শুধুমাত্র আমরা শুনতে পাই। রেডিওর সাহায্যে কি হয়, একজন শিক্ষার্থী যিনি সঠিকভাবে উচ্চারণগুলো শুনতে পাচ্ছেন, শিক্ষার্থী তার শোনার ক্ষেত্রে তার উন্নতি ঘটে। ঠিক আছে? দেখো আমরা একটা চ্যাপ্টার পড়ছিলাম না, যে ভাষার দক্ষতা, যেটা ছিল আমরা সিলেবাসে দেখলাম। এই দক্ষতায় 4টে বিষয় কিন্তু পেডাগজিতে সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে শোনা, দেখা, পড়া, লেখা। এই শোনার ক্ষেত্রে কিন্তু রেডিওর একটা ভূমিকা রয়েছে। টেপ রেকর্ডার, যেখানে আমরা আগে থেকে এই যে রেকর্ডিং হচ্ছে তোমাদের, এই রেকর্ডিং এর মাধ্যমে কি হয়, আমরা আমাদের যে ভুলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সংশোধন করতে পারি। ঠিক আছে? নেক্সট হচ্ছে লিঙ্গাফোন। এই লিঙ্গাফোন হচ্ছে একটা যন্ত্র বিশেষ, যেটা মূলত বিদেশে এটা তোমার মানে সঙ্গীতের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? যার মাধ্যমে আমরা আমাদের সঠিক ভাষণের ধরন শিখি। মানে ধরো আমাদের কোনো কিছু সাপোজ কিছু একটা আমরা উচ্চারণ করতে পারছি না, ঠিক আছে, বা ভুল উচ্চারণ করছি, তো একজন শিক্ষক কি করবেন, তিনি লিঙ্গাফোনের মাধ্যমে যে সঠিক উচ্চারণটা তিনি শিখিয়ে দেবেন। ঠিক আছে? লিঙ্গাফোনের মাধ্যমে সঠিক উচ্চারণটা তিনি রেকর্ড করে দেবেন, এবং একজন শিক্ষার্থী সেই উচ্চারণটা বারবার শিখে তিনি কি করবেন, সেই উচ্চারণটা শেখার চেষ্টা করবেন। ঠিক আছে? এটা গেল। আর একটা হলো ভাষা পরীক্ষাগার। এই ভাষা পরীক্ষাগার ক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যে একজন শিক্ষার্থী নিজেই অনুশীলন করতে পারবে, রেকর্ড করতে পারবে, শুনতে পারবে, যার ফলে তার নিজের ভুলগুলো, ত্রুটিগুলো সে শোধরানোর চেষ্টা করবে। তাহলে এইগুলো হচ্ছে যে কটা বললাম, এই 4টে হচ্ছে শ্রাব্য প্রদীপন। এগুলোর মাধ্যমে আমাদের শোনার দক্ষতা বৃদ্ধি পায়।
এই চারটে নিয়ে কারোর যদি কোনো সমস্যা থাকে বলো। ম্যাম লিঙ্গুয়া ফোনটা একটুখানি বলে দিন। লিঙ্গাফোন বলে এটাকে। তো লিঙ্গাফোন ব্যাপারটা হচ্ছে ধরো যে কোনো একজন শিক্ষার্থী কোনো একটা বিষয় উচ্চারণ করতে পারছে, ধরো একটা শব্দ উচ্চারণ করতে পারছে না, অ্যাজ এ টিচার তুমি কি করছো না সেই উচ্চারণটাকে তুমি রেকর্ডিং করে দিয়ে আসছো, ঠিক আছে। এবার সে যখন পরে সেই রেকর্ডিংটা শুনছে সেটা এবং শুনে সে বলার চেষ্টা করছে এবং সেটা বারবার এই যে সে শুনছে এবং সঠিক উচ্চারণ করতে শিখছে, সেটাই হচ্ছে লিঙ্গাফোন, ঠিক আছে। ম্যাডাম বলছি ওই চারটা দিক বললেন, ওই চারটা দিক আরেকবার বলুন। যে রেডিও স্ক্রিন দেখা যাচ্ছে না, বলছি ওই যে চারটা দিক বললেন, ওই চারটা দিক হ্যাঁ আর বলছি স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ চারটে দিক বলছি। একটা হচ্ছে যে দর্শনের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ চারটে, একটা হলো রেডিও, একটা হচ্ছে টেপ রেকর্ডার, ঠিক আছে, রেডিও টেপ রেকর্ডার, একটা হচ্ছে লিঙ্গাফোন, আর একটা হচ্ছে ভাষার পরীক্ষাগার। না না শোনা দেখা আর শোনা দেখা যেটা আপনি ফার্স্টে বললেন। আচ্ছা 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 ওইগুলো, আচ্ছা যেটা হচ্ছে তোমার একটা হলো শোনা, একটা হচ্ছে দেখা, একটা হচ্ছে দেখা এবং শোনা, আমি সবগুলোই বলছি আলাদা আলাদা, ঠিক আছে, একটা একটা করে করে বলে দিচ্ছি। এটা গেল শ্রাব্য, এটা হচ্ছে শুধুমাত্র, আর চারটে ওটা ভাষার দক্ষতার মধ্যে পড়ে, পড়া আর লেখা, ওটা দক্ষতা, ওটা আলাদা জিনিস, তোমাদেরকে পড়িয়েছি আগে, এটার সঙ্গে গুলিয়ে ফেলো না কিন্তু, হলো দক্ষতা, দক্ষতা বিষয়টা আলাদা, শোনা, দেখা, পড়া, লেখা, এই চারটের মধ্যে আমি শুধু আজকে শোনাটার কথা বলছি। শোনাটা মানে কি? শোনা হচ্ছে এই প্রদীপন গুলোর সাহায্যে শুনতে সাহায্য করে। আচ্ছা এটা গেল শ্রাব্য প্রদীপন, অর্থাৎ এই চারটে জিনিস দিয়ে শুধু আমরা শুনতে পাই। এবার আমরা দেখব কোন কোন উপকরণের সাহায্যে আমরা দেখতে পাই, দৃশ্য প্রদীপন। তাহলে শ্রাব্য প্রদীপন নিয়ে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বলো, আদারওয়াইজ আমি দৃশ্যতে চলে যাব। নো কোশ্চেন ম্যাম। ওকে, দৃশ্য প্রদীপন হচ্ছে আমরা যার সাহায্যে দেখছি। আমরা কার সাহায্যে দেখি তোমরা একটু বলো দেখি কয়েকটা। একটা টিভি আছে, টিভি অবশ্য দৃশ্য এবং শ্রাব্য দুটোই। আচ্ছা এক্ষেত্রে আমরা যদি বলি দেখো আমরা শুধুমাত্র দেখি চার্টের সাহায্যে, মানচিত্রের সাহায্যে, তারপর আমাদের যে ব্ল্যাক বোর্ড রয়েছে যেটা আমরা স্কুলে দেখি, যেটা ওইগুলো, ঠিক আছে। এখন ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে হয়তো ভিজুয়ালাইজড বোর্ড রয়েছে, কিন্তু আমাদের সরকারি স্কুলগুলোতে তো সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার দেওয়া পসিবল নয়। তো সেই কারণে এই যে ব্ল্যাক বোর্ড রয়েছে, সফট বোর্ড রয়েছে, চার্ট রয়েছে, মানচিত্র, ডেটা গুলো রয়েছে, গ্রাফ রয়েছে, এই যে স্ট্যাটিক যেটা বলেছো গ্রাফে বিভিন্ন আঁকা আছে। তাহলে এই বিষয়গুলোর মাধ্যমে আমরা কি করছি, এগুলো হলো আমাদের কাছে দৃশ্য প্রদীপন। ফার্স্ট দেখো যেটাকে আমরা বলে থাকি চক বোর্ড, বা যেটাকে আমরা বলে থাকি এক কথায় যে নরম বোর্ড, যেটা আমাদেরকে বাক্যটা শেখাতে ব্যবহৃত হয়। নতুন শব্দ, শব্দ গঠন, ব্যাকরণগত উদাহরণ, এই বিষয়গুলো বিভিন্ন জটিল বিষয় যেগুলো ডায়াগ্রামের আকারে, ফিগারের আকারে ব্যাখ্যা করা, মানে ছবির সাহায্যে ব্যাখ্যা করা, গ্রাফের সাহায্যে, ছবির সাহায্যে, এগুলো হলো চক বোর্ড বা নরম বোর্ড, ঠিক আছে। দেখে নাও কার কোনটা কাজ, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, তাই এটা কিন্তু ভিভিআই প্রত্যেকটা জায়গা, কার কি কাজ। এটা বাক্যটাকে গঠন করতে সাহায্য করে, ঠিক আছে। আবার নতুন বাক্য গঠন, নতুন শব্দ গঠন, ব্যাকরণগত যে উদাহরণ, এই যে বিষয়গুলো, এই প্রত্যেকটা বিষয় এক্ষেত্রে উল্লেখযোগ্য। নেক্সট হচ্ছে যেটা বলবো, ম্যাম নরম বোর্ড মানে কি ম্যাম? নরম বোর্ড মানে হচ্ছে এটাকে চক বোর্ড, মানে চক দিয়ে লেখা হয়, মানে জায়গাটা সফট হয় না, বোর্ডের ওপর অংশটা কিরকম সফট হয় না, ওই কারণে সেই ক্ষেত্রে এটা নরম বোর্ড হিসেবে ব্যবহার করা হয়। বোঝা গেল? Yes, ma'am.
ম্যাম বলছি একটুখানি ছবিটা একটুখানি জুম করুন না। বড় করে দেবো? হ্যাঁ ম্যাম, একটুখানি দেখতে অসুবিধা হচ্ছিল ওই জন্য। আচ্ছা, তোমরা এক কাজ করো, আমি বড় করে দিচ্ছি, তবু তোমাদের স্ক্রিনটাকে দেখো বড় করো, হাত দাও, দেখো স্ক্রিনটা বড় হবে। দেখো এবার বোঝা যাচ্ছে? ম্যাম আমরা ফুল স্ক্রিন করবো কিভাবে? তুমি কি করে ফুল স্ক্রিন করবে? মোবাইলে যারা আছো তাদের পক্ষে ফুল স্ক্রিন করাটা ডিফিকাল্ট। তোমরা একটা করতে পারো যে স্ক্রিনটার উপর হাত দিয়ে জুম হবে, দেখো হাত দিয়ে বড় করবো। হুম। ম্যাডাম এটা এটা ব্ল্যাক বোর্ড হবে তো? হ্যাঁ, এটা ব্ল্যাক বোর্ড হবে, মানে চকবোর্ড। ঠিক আছে। হ্যাঁ, একদমই। আচ্ছা, এবার হলো ছবি ও চার্ট। সমস্যা মিটেছে তো সবার? আচ্ছা দেখো, এবার হচ্ছে ছবি এবং চার্ট। চার্ট আর ছবি, বিভিন্ন ছবি ইউজ করা আমরা শিশুদের ক্ষেত্রে, ধরো তুমি ক্লাসে পড়াতে গেছো অ আ, বাংলার ক্ষেত্রেই বলছি, তাহলে অয়ে অজগর, একটা অজগরের ছবি রাখলে। আয়ে আম, তাহলে আম, একটা আমের ছবি রাখলে। এই যে পাশে তুমি দেখাচ্ছ, তাহলে ওদের ক্ষেত্রে এটা দুভাবে ওরা শিখছে। এক, যে বর্ণটা রয়েছে সেটা ওরা শিখছে, প্লাস দেখো পাশে ছবিটা দেখে অয়ে কি হতে পারে, আয়ে কি হতে পারে, অর্থাৎ ওদের শব্দগুলো সম্পর্কে ওরা কিন্তু বুঝতে পারছে অয়ে কি হয়, আয়ে কি হয়, এইগুলো। আচ্ছা, এগুলো তোমরা চার্টের সাহায্যে, ছবির সাহায্যে, বিভিন্ন গল্প উপস্থাপন করতে পারো, যে শব্দ শেখাতে পারলে, এই বিষয়গুলো। এবার হচ্ছে ফ্ল্যানেল বোর্ড। এই পরীক্ষাটা, এটা এই মানে বিষয়টা আর কি পরীক্ষাতে ভীষণ আসে, ঠিক আছে? ফ্ল্যানেল বোর্ড বিষয়টা, এটা হলো আমাদের একটা তোমার কি বলে, একটা অনুপ্রেরণামূলক একটা চিন্তা ভাবনা। বিভিন্ন ধারণাগুলোকে আমরা এই ফ্ল্যানেল বোর্ডের মধ্যে রাখি। বা ধরো আমি বলছি খুব সহজ ভাবে, আজকের দিনের যেটা সংবাদের শিরোনামে এসেছে, ঠিক আছে? আমরা সকালে উঠলে আজও পাড়ায় দেখি, অনেক সময় দেখবে যে খবরের যেটা শিরোনাম, সেটা অনেকে সেই শিরোনামের অংশগুলো শুধুমাত্র ওই বোর্ডের ওপরে লিখে, মানে সাটিয়ে দিয়ে গেছে, ঠিক আছে, মানে পেস্ট করে দিয়ে চলে গেছে। এটা পাড়ার মধ্যে দেখা যায়, কিন্তু অনেক পাড়াতে তোমরাও লক্ষ্য করবে। এইগুলো হচ্ছে প্ল্যানেল বোর্ড, যে একদম ইম্পর্টেন্ট যে তথ্য, যেটা ধরো আজকে আমি বললাম, সাপোজ যেটা কয়েকদিন আগে ভারত বিশ্বকাপ জিতেছে, ঠিক আছে, তো সেটা শুধুমাত্র বিশ্বকাপ জিতেছে এই অংশটাকে আমি তোমার কি বলে বোর্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। বা ধরো হাতরসের কাণ্ড, সাপোজ উত্তরপ্রদেশে একটা পদপৃষ্ট হয়ে তোমার কি বলে কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে এত মানুষ মারা গেছে, ঠিক আছে, তাহলে জাস্ট এই অংশটাকে আমি দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে প্ল্যানেল বোর্ড, ঠিক আছে, যেগুলো একদম মূল ধারণাগুলো, যেগুলো সংবাদের শিরোনামগুলো যে বোর্ডের মধ্যে আমরা পেস্ট করে দিই, সেটা হলো প্ল্যানেল বোর্ড। আচ্ছা, এবারে হলো বর্ণনামূলক চার্ট। ধরো কোনো কিছুকে টাইপস রয়েছে, এই যে আমি তোমাদেরকে টিএলএম পড়াচ্ছি, টিএলএম এর এতগুলো টাইপস রয়েছে, একটা হলো দৃশ্য, একটা হলো শ্রাব্য, একটা হচ্ছে দৃশ্য এবং শ্রাব্যধর্মী। এই সব কটাকে তুমি যদি ডিটেলসে একটা চার্টের আকারে আলোচনা করো, তাহলে সেটা হচ্ছে তোমার বর্ণনামূলক চার্ট, ঠিক আছে? সেটা হচ্ছে তোমাদের কি বুলেটিন বোর্ড, যেটা যেটা বিভিন্ন স্কুলে বা কলেজে যেগুলো থাকে। হ্যাঁ হ্যাঁ, বুলেটিন, যেটা ঠিক আছে। হ্যাঁ, বুলেটিন বোর্ডে আবার তুমি সবকিছু করতে পারো, চার্ট দিতে পারো, লেখচিত্র দিতে পারো, কোনো সংবাদপত্রের অংশ তুলে ধরতে পারো, ঠিক আছে, ছবি দিতে পারো, এই সবগুলো ইউজ করো বুলেটিন। আচ্ছা, এছাড়া আমরা যেটা বললাম গ্রাফ রয়েছে। আবার দেখো ফ্ল্যাশ কার্ড, যেটা ফ্ল্যাশ কার্ড, যেটা এই ফ্ল্যাশ কার্ডটা হচ্ছে যেটাকে আমরা বলবো যে এগুলো মূলত প্রাথমিক পর্যায়ে খুব দরকারি, যেটা হচ্ছে গ্রুপ ভিত্তিক আলোচনার ক্ষেত্রে, ঠিক আছে। ধরো কোনো কিছুর মধ্যে তুমি পার্থক্য বোঝাচ্ছ, তাহলে সেগুলো এই কার্ডের মাধ্যমে তুমি আলোচনা করছো, ঠিক আছে, ফ্ল্যাশ কার্ড বলা হয়। আচ্ছা, এছাড়া মানচিত্র, মডেল, মডেল তো তোমরা জানো, বিভিন্ন মডেল, আমরা যে কোনো বস্তুর প্রতিরূপে মডেল। কার্ডটা কি বললেন, আবার বলেন। ফ্ল্যাশ কার্ডটা হচ্ছে ধরো তুমি দুটো বস্তুর মধ্যে পার্থক্য বোঝাচ্ছ, ঠিক আছে, তাহলে পার্থক্য যখন বোঝাচ্ছ তুমি, সেটা বিভিন্ন ধরনের কার্ড ব্যবহার করে তুমি আলাদা আলাদা করে দুটো পাশে রাখলে বিষয়কে তুমি তুলে ধরছো সামনে, সেটা হচ্ছে ফ্ল্যাশ কার্ড বলা, ঠিক আছে।
ইয়েস ম্যাম। আচ্ছা, আর হচ্ছে তোমাদের যেমন হচ্ছে আমরা বলে থাকি যে যেটা মডেল বললাম, ঠিক আছে, এছাড়াও ওই স্থির প্রাপ্তি চিত্র যেগুলো হয় এইগুলো, যে কোন রকম শিক্ষক কোন রকম বস্তুর ছবি বা ফটোগ্রাফ প্রজেক্টরের মাধ্যমে যেটা আমরা তুলে ধরি, ঠিক আছে, স্লাইড যে সরাই, এই যেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, এটা তো আমি তো এখানে প্রজেক্টর নই, কিন্তু এই যে লেখাটাকে ওঠাচ্ছি নামাচ্ছি, এগুলো হচ্ছে তোমাদের প্রজেক্টরের মতো তোমাদের স্ক্রিনে রিফ্লেক্ট হচ্ছে, প্রতিফলিত হচ্ছে আর কি, ঠিক আছে, স্লাইড আপ ডাউন করা যাচ্ছে, স্ট্রিপ হিসেবে দেখানো যাচ্ছে, এইগুলো, এটা আমরা প্রজেক্টর। তো এটাকে আমরা বাংলায় বলে থাকি স্থির প্রাপ্তি চিত্র, এটাকে আমরা বলবো বাংলায় যেটা হচ্ছে স্থির প্রাপ্তি চিত্র। হলো, তাহলে শ্রাব্য হলো, দৃশ্য হলো। এবার এমন একটা উপকরণ আমরা পড়বো যেটা হচ্ছে দৃশ্য বটে শ্রাব্যও বটে, যেমন টিভি আমরা দেখতেও পাই, যার মাধ্যমে শুনতেও পাই, সেইগুলো কি? যার মাধ্যমে আমরা দেখতেও পাই শুনতেও পাই, যেমন হচ্ছে টেলিভিশন, তোমরা জানো। আচ্ছা, যেমন হচ্ছে সিনেমা, ঠিক আছে, শ্রবণ দর্শন, চলচ্চিত্র যেটাকে আমরা বলি, তাহলে সিনেমা এবং টেলিভিশন যার মাধ্যমে আমরা দেখতেও পাই শুনতেও পাই। এখানে বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান হয়, কুইজ হয়, নিউজ বুলেটিন হয়, আমরা বিভিন্ন শব্দ ভান্ডার জানতে পারি, বিভিন্ন শিক্ষাধর্মী বিভিন্ন সিনেমা রয়েছে যেগুলোকে আমরা তথ্যচিত্র বলে থাকি, কারোর জীবনী নির্ভর, ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যেটা হচ্ছে সিনেমা, আমার অন্য কোনো সিনেমা নয়, তথ্যচিত্র যে সত্যজিৎ রায়ের ওপর, শচীন তেন্ডুলকারের ওপর, এই যে তথ্যচিত্র, এই বিষয়গুলো দেখানো যেতে পারে, বা শিক্ষাধর্মী কোন রকম একটা সিনেমা, এগুলো দেখানো যেতে পারে। যেমন ধরো সাপোজ আমি বলছি পথের পাঁচালী, ঠিক আছে, হ্যাঁ কম্পিউটারও হয়, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কম্পিউটার সব থেকে বেশি ইউজ হবে যেটাকে আমরা বলবো স্বয়ং শিক্ষণ কৌশল, মানে যেটা আমরা নিজেরা চালাতে পারি, ঠিক আছে, সেটাকে আমরা বলছি। কম্পিউটারও হবে, একদম হবে, অডিও ভিজুয়ালে। এছাড়াও যেটা হচ্ছে দেখো সক্রিয়তা ধর্মী, যেটাতে আমরা পার্টিসিপেট করি, যেমন এক্সকারশনে যাচ্ছি, অভিনয় করছি, যেগুলো আমরা পার্টিসিপেট করছি। আর স্বয়ং শিক্ষণমূলক কৌশল যেমন ডকুমেন্টারি ফিল্ম, যেমন কম্পিউটার, যেগুলো আমরা কিছু শিখছি, যেগুলোতে আবার যেগুলোতে আমরা নিজেরাও চালাতে পারছি, আমরা অংশগ্রহণ করতে পারছি। তাহলে এই দুটো ভিভিআই, ঠিক আছে, এই দুটো থেকে এখনকার দিনে বেশি প্রশ্ন আসে, কারণ এই দৃশ্য শ্রাব্য এগুলো তো আমরা ইজিলি বলে দেবো কোনটা কি, কিন্তু এই দুটো হচ্ছে বেশি ভিভিআই, যেটা হচ্ছে সক্রিয়তা ভিত্তিক, শিক্ষামূলক ভ্রমণ, অভিনয়, এইগুলো স্বয়ং শিক্ষণমূলক কৌশল যার মধ্যে কম্পিউটার পড়ছে, ডকুমেন্টারি ফিল্ম পড়ছে, এইগুলো। তাহলে টাইপস গুলো বুঝলে, টাইপস নিয়ে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বলতে। ম্যাম লিফলেট তো একটা ভিজুয়াল এইডস এর মধ্যে পড়বে। হ্যাঁ, লিফলেট হলে শুধুমাত্র দেখা, ওকে ম্যাম। শুধুমাত্র দর্শন ভিত্তিক হবে, ঠিক আছে, আমরা তো ওখান থেকে দেখি, কি শুনতে তো পাই, ইনফরমেশনটা আমরা পাই, তথ্য পাই। এবারে আসি সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাঠ্যপুস্তক। পাঠ্যপুস্তক থেকে আমরা তো অবশ্যই এটা তো সব থেকে বড় আমাদের একটা প্রদীপন হওয়া উচিত, বা আমরা ক্লাসে যেটা দিয়ে পড়াচ্ছি সবার প্রথমে কি দেওয়া হয়, একটা পাঠ্যপুস্তক দেওয়া হয়, তাই একটা ভালো পাঠ্যপুস্তক দেওয়া হয় যেখানে কোনো ভুল থাকবে না, যেটা একটা বিষয়ের সঙ্গে একটা বিষয়ের সামঞ্জস্য থাকবে। আমরা যদি কোনো রকম পাঠ্যপুস্তক না পেতাম তাহলে আমরা কি পড়াশোনা করতাম, আমরা তো কিছুই পেতাম না, তাহলে আমাদের কাছে কোনো ইনফরমেশনই থাকতো, তাই না? তাই জন্য এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে পাঠ্যপুস্তকটা থাকা, এবং সেটাকে অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে একটা বইকে নির্বাচন করতে হবে, বেশ কিছু পয়েন্ট মাথায় রাখতে হবে যাতে সেগুলোতে বানান ভুল না থাকে, যেগুলো ছাপার অক্ষরে যেন অসুবিধা না থাকে, সেটা যেন তোমার কি বলে পরপর কি বলবো সাজানো থাকে। ধরো আমি বলছি, আমি ধরো অঙ্ক করাচ্ছি, তো যোগ করালাম, প্রথমে এক ঘরে যোগ করালাম, তারপর দু ঘরে, তারপর তিন, এবার এইভাবে যোগটাকে না করিয়ে
ধরো আমি এক ঘরের যোগ করালাম, তারপরে বিয়োগে চলে গেলাম, তারপরে গুণে চলে গেলাম, তারপর ভাগে চলে গেলাম, সেটা তো ঠিক নয়, তাই না? তাহলে এক ঘরে যোগ করলাম, তারপর দু ঘরে, তিন ঘর, এই যে আমি একটা কনসিস্টেন্সি যে একটা বজায় রেখেছি, যে পরপর চলছে, কনসিকুয়েন্টলি চলছে, পরপর চলছে, এইটা হলো পাঠ্য পুস্তকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। বাংলার ক্ষেত্রে তাই তুমি সর্বপ্রথম একটা শব্দ জাস্ট মুখে শিখছো, তারপর শব্দটার মধ্যে কি কি বর্ণগুলো রয়েছে এটা শেখার ক্ষেত্রে আমি বলছি, জাস্ট মৌখিক ভাবে শব্দটা শেখা যখন আমরা শিখছি। কিন্তু বইয়ের ক্ষেত্রে কি হয়, প্রথমে বর্ণ দেওয়া থাকে, তারপর বর্ণ থেকে কিভাবে শব্দ আসছে সেটা কনস্ট্রাকশন থাকে, তারপর শব্দগুলো পাশাপাশি কিভাবে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হচ্ছে সেই কনস্ট্রাকশনটা থাকে। এইভাবে একটা বই তৈরি করে। পাঠ্যপুস্তকগুলোকে অনুশীলন করতে হবে, সেগুলোকে ব্যবহার করতে হবে, এবং এই বইগুলো যেন একটা শিক্ষার্থীদের বয়স অনুযায়ী হয়, তারা তাদের যেন আগ্রহী, মানে ভাষা ব্যবহার করতে তারা যেন আগ্রহী হয়ে উঠতে পারে, এই বিষয়গুলো কিন্তু খুব ওকে। এটা হলো পাঠ্যপুস্তক। আর ভালো পাঠ্যপুস্তক আমি বারবার বলেছি যে কোনো ভুল থাকবে না, শব্দ গঠনগুলো খুব সাবধানে করতে হবে, পৃষ্ঠাগুলো তোমার কি বলে যাতে সুন্দরভাবে থাকে সেগুলো দেখতে হবে, বইয়ের বাইন্ডিং যেটা, বাঁধন যেটা, সেটা ঠিক থাকতে হবে, বইয়ের যে উপরের পেজ যেটা কভার যেটা থাকে সেটা খুব ইন্টারেস্টিং থাকতে হবে, যাতে দেখলে মানে শিশুদের ক্ষেত্রে, তোমাদের তো প্রাথমিক লেভেল, তো কি হয় শিশুরা যত বেশি বইয়ের প্রথম কভারটা দেখতে পারে, সেটা ছবিগুলো যদি খুব সুন্দর থাকে তারা অনেক বেশি আকর্ষণীয়, আর তাতে পুরো সিলেবাসটাকে কভার করা থাকে যেন, ঠিক আছে, এই বিষয়গুলো। আর পাঠ্যপুস্তকে কোনো লিঙ্গ, কোনো ধর্ম, বর্ণ এগুলোর ভেদাভেদ যেন না, কোনো পার্টিকুলার ধর্মের প্রতি কেউ যেন বায়াসড না থাকে, ঠিক আছে, ধর্ম নিরপেক্ষ থাকতে হবে, এইগুলো। এটা গেল পাঠ্যপুস্তক। আর হচ্ছে পাঠদানের মাধ্যম, যেটা এই মুহূর্তে সব থেকে দরকার, যেটাকে আমরা বলি বহুধা মাধ্যম, মাল্টিমিডিয়া। এটা তোমরা জানো অনেকে যে এখন যে সময় এসেছে, যে সময়ে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন আমরা দেখতে পাই যে একটা মাত্র কম্পিউটারের মাধ্যমেই আমরা বিভিন্ন ধরনের তোমার কি বলে তথ্য পেয়ে যাচ্ছি, সেটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা হলো মাল্টিমিডিয়া, যেটাকে আমরা বহুধা মাধ্যম বলে থাকি, মানে একেবারে একটার মাধ্যমে আমরা ভিডিও, অডিও শুনছি, দেখছি, সবকিছুই দেখছি, সমস্ত তথ্য পাচ্ছি, পাঠগুলো আমাদের পরপর থাকছে, এই সব বিষয়গুলো আমরা খুব ইজিলি করতে পারি ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে। এছাড়া আজকাল বিভিন্ন উপগ্রহ যে চ্যানেল গুলো বেরিয়েছে, তোমাদের ইবুক, যেটা ইবুক তো তোমরা জানো যাদের কাছে আছে, যেমন বইটাকেই ধরো স্টাডি মেটেরিয়াল হিসেবে এইভাবে যে পিডিএফ করে দেওয়া, এটাই হচ্ছে ইবুক, ঠিক আছে। আর তোমাদের আরেকটা বিষয় থাকে বহুধা মাধ্যমে, যেটা হচ্ছে এডুস্যাট। এটা একটা হচ্ছে উপগ্রহ, এটা আমি আলাদা করে তোমাদেরকে পড়াবো পেট ব্যাচে এবং নোটস দেবো। এটা একটা উপগ্রহ, আমি সংক্ষেপে বলছি। এটা হলো আজকালকার দিনে অনেক উপগ্রহ বেরিয়েছে, যেটা যেটা মূলত যার মাধ্যমে আমরা শিক্ষা সংক্রান্ত অনেক তথ্য পাই, ঠিক আছে। এই যে এডুস্যাটের কথা বলছি, সেই এডুস্যাটও হচ্ছে সেই ধরনেরই একটা শিক্ষা সংক্রান্ত একটা তোমার কি বলে উপগ্রহ চ্যানেল, একটা স্যাটেলাইট চ্যানেল, ঠিক আছে। এই এডুস্যাট সম্পর্কে আমরা জানতে পারি। এডুস্যাট বিভিন্ন ভারতবর্ষে যখন ইসরো নিয়ে আসে এই এডুস্যাটকে, তখন আমরা এত বেশি ইনফরমেশন পাই না। পরবর্তীকালে এডুস্যাটের অনেক বেশি আমরা দেখছি যে 2004 সালে যেটা GSAT-3 এর মাধ্যমে এডুস্যাট যখন আসে, সেটা অনেক বেশি করে ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এডুকেশনাল সেক্টরকে, অর্থাৎ শিক্ষা যে দপ্তর, যে ক্ষেত্র, অনেক বেশি তোমার কি বলে উন্নয়ন সম্ভব হয়েছে। তাহলে এডুস্যাট যেটা এসছে 2004 সালের 20 সেপ্টেম্বর, এডুস্যাট এসছে 2004 সালের 20 সেপ্টেম্বর, এটা খেয়াল রাখি, ঠিক আছে। যেটা আমাদের শিক্ষার ক্ষেত্রে একটা স্যাটেলাইট চ্যানেল, যেটা বিশেষভাবে শিক্ষার মাধ্যমকে অনেক বেশি উন্নত করেছে। এবং এক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে যে GSAT-3, যেটা ইসরোর মাধ্যমে ব্যবহার করা হয়। ইসরো তোমরা জানো যে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, এইটা
মূলত এই স্যাট এটা তোমার কি বলে বিভিন্ন পরিষেবার আন্ডারে ছিল, বর্তমানে এটি কি হচ্ছে ইসরোর আন্ডারে এসেছে। ঠিক আছে, এই হলো মোটামুটি ভাবে। এখানে প্রায় 72টি চ্যানেলকে দেখানো গেছে। এই যে এডুস্যাটটা রয়েছে যার মধ্যে 72টা চ্যানেলকে দেখানো গেছে, এবং যেগুলো স্কুলের প্রাইমারি শিক্ষা, উচ্চ শিক্ষা, কারিগরি শিক্ষা, বয়স্ক শিক্ষা, সমস্ত বিষয়গুলো কিন্তু এডুস্যাটের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই বিষয়গুলো তো আমরা পড়লাম, আরো ডিটেলে পড়বো। এই অবধি বলো, যদি কারোর কোনো অসুবিধা থাকে। ম্যাডাম এডুস্যাটটা বুঝলাম না। এডুস্যাট হচ্ছে একটা উপগ্রহ চ্যানেল যেটা মহাকাশে গেছে, এবং মহাকাশ থেকে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন যে তথ্য, শিক্ষার যে ক্ষেত্রটাকে সেটা কিভাবে আরো বেশি করে উন্নত করা যায়, ঠিক আছে, সেই ব্যাপারটা আমরা এডুস্যাট থেকে জানতে পারি। এটা হচ্ছে একটা এডুকেশনাল স্যাটেলাইট চ্যানেল, এডুকেশনাল স্যাটেলাইট। ঠিক আছে, এডুকেশনাল সেক্টরে অর্থাৎ শিক্ষাগত ক্ষেত্রে এই এডুস্যাট খুবই গুরুত্বপূর্ণ, যেটা ছাত্রছাত্রীদের জ্ঞান বিতরণ করে। বোঝা গেছে এবার এডুস্যাট কি? এই যে হ্যাঁ, yes ম্যাম, হ্যাঁ। স্যাটেলাইট উপগ্রহেরই, ঠিক আছে, বুঝতে পারছি। উপগ্রহ, এটা একটা, ঠিক আছে, স্যাটেলাইট উপগ্রহ। কবে প্রথম লঞ্চ করেছে দেখো, এটা দিয়ে দিয়েছে। এডুস্যাট হচ্ছে একটা এডুকেশনাল স্যাটেলাইট, এর ফুল ফর্ম হচ্ছে এডুকেশনাল স্যাটেলাইট। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এই সংস্থা এই এডুস্যাটকে লঞ্চ করেছিল, মানে প্রথম সূচনা করে। এটা ভারতবর্ষের সরকারের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যে বিষয়টা থেকে আমরা শিক্ষার বিভিন্ন ক্ষেত্রের আমরা তথ্য পাবো, সম্পদ পাবো, এবং যেখান থেকে শিক্ষার্থীরা জ্ঞান লাভ করতে পারবে, এক কথায় শিক্ষার ক্ষেত্রে উন্নতি সম্ভব হবে বা উন্নয়ন সম্ভব হবে। বলো, কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো। যারা টেট ব্যাচ 19-এ আছো, আমি এই নোট মেটেরিয়ালসটা তো তোমরা পেয়েই যাবে, এর সঙ্গে তোমাদের যেটুকু অ্যাড করে দেওয়ার এটুকু অ্যাড করে দেবো, কিন্তু আশা করি এটাকে আর পুনরায় প্রথম থেকে বলার তোমাদের কোনো প্রয়োজন হবে না। এর সাথে যেটুকু অ্যাড করে দেওয়ার সেটা আমি করে দেবো, কি তাই তো? ম্যাম Yes, আমাদের ma'am. বইয়ে যেটা আছে ওটা তো ম্যাম শিক্ষণ সহায়ক প্রদীপন হিসেবে দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ, এইটাকে আর বলবো না, যেটুকু তোমাদের এক্সট্রা বলার সেটা আমি নেক্সট দিন ক্লাসে বলে দেবো পেড ব্যাচে, ঠিক আছে? এই নোটসটা তোমরা পেয়ে যাবে, ওকে? এটা বেসিক জায়গাটা, স্ট্রাকচার। ঠিক আছে ম্যাম। তোমরা ওই নোটটা একটু পড়ে রাখবে, ঠিক আছে? এটার সঙ্গে মিক্স করে ওটা পড়ে এটা বইয়ে নেই, এটা আপনি আজকেরটা? না, বইয়ে অন্য নামে আছে, টিচিং এইডস বইয়ে হিসেবে অন্য আছে নাম। ও ওটা। একই জিনিস পড়ে দেখো, একই জিনিস ঠিক আছে। বক্তব্য একই। বলো, মানে কারো কোনো শিক্ষণ কোশ্চেন আছে? সহায়ক যারা নতুন আমি প্রদীপন। একটু তাদের থেকে জানতে চাইছি। তারা সবাই চুপচাপ। যারা 20 নম্বর ব্যাচে, আজকে যারা ফার্স্ট ক্লাস দেখছো, আমি তাদের থেকে একটু কোয়েশ্চেন জানতে চাইছি। তাদের ক্লাস ভালো লাগছে তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, ভালো লাগছে তো পড়া? ক্লাস কেমন লাগছে বলো তো একটু শুনি। কারণ ভালো লাগে ম্যাম ভালো লাগছে। ঠিক আছে, যেখানে অসুবিধা হবে অবশ্যই বলো। আচ্ছা, এবারে আমি বলবো সেটা হচ্ছে এই ধরনের চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? দেখো কতটা কনসেপচুয়াল কোয়েশ্চেন বা কতটা ডেপথ থাকাটা প্রয়োজন। বলছে যে পাঠ্যপুস্তকে, এখানে আমি উত্তরগুলো করে দিয়েছি তোমাদের, ঠিক আছে? যেগুলো বোল্ড করা আছে ওগুলো হচ্ছে উত্তর, যেগুলো বোল্ড করা আছে এগুলো হচ্ছে উত্তর, আনসার।
পাঠ্যপুস্তকে প্রথম অপশন বলছে যে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়, সমস্ত প্রশ্নের কিছু উত্তর পাওয়া যায়, কিছু কিছু প্রশ্নের সমস্ত উত্তর পাওয়া যায়, আর কিছু কিছু প্রশ্নের সমস্ত উত্তর পাওয়া যায় না। কোনটা? এ হবে না ম্যাম? হ্যাঁ, এ হবে, বোল্ড করাগুলো। ঠিক আছে, অর্থাৎ আমরা সমস্ত প্রশ্নের সমস্ত উত্তর পাবো, সেটাই হচ্ছে আদর্শ পাঠ্যপুস্তক। Next. ম্যাম হ্যাঁ বলো। ম্যাম স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? দেখো এবার দেখা যাচ্ছে। ম্যাম আমাদের হচ্ছে হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে তো। না ম্যাম। যদি কারো না দেখা যায় তার হয়তো নেটওয়ার্ক কোনো ইস্যু হচ্ছে, একটু কেটে আরেকবার জয়েন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে পাঠ্যপুস্তকের লিখিত বর্ণনা যদি শিক্ষার্থীর কাছে সহজবোধ্য না হয় তবে শিক্ষক যা করবেন। দেখো তোমাদের কোয়েশ্চেন কিন্তু সবই হবে অ্যাপ্লিকেবল নির্ভর, অর্থাৎ অ্যাপ্লাইড বেসিসে। ঠিক আছে, পাঠ্যপুস্তকের লিখিত বর্ণনা মানে পাঠ্যপুস্তকের ভেতর যা যা লেখা আছে সেগুলো শিক্ষার্থীর কাছে যদি সহজবোধ্য না হয়, অর্থাৎ শিক্ষার্থী যদি সেগুলো বুঝতে না পারেন, তাহলে একজন শিক্ষক কি করবেন? নাম্বার 1, শিক্ষার্থীদের সহজ করে বুঝিয়ে দেবেন, শিক্ষার্থীর পঠন দক্ষতার উন্নতি করার চেষ্টা করবেন। 3 হচ্ছে যে কঠিন শব্দ গঠন রীতিকে ভেঙে সহজ শব্দ ব্যবহার করবেন বা খাতায় লিখিয়ে দেবেন। আর 4 হচ্ছে পাঠ্যপুস্তকের অন্যান্য পরিপূরক ব্যবহার করবেন। ম্যাম অন্যান্য পরিপূরক মানে? মানে অন্য কোনো অপশন এখানে অন্যান্য পরিপূরক বলতে বিষয়টাকে সহজ করে দেওয়ার জন্য টিএলএম ব্যবহার করার কথা বলা হয়েছে। পরিপূরক মানে অন্যান্য উপাদান, অর্থাৎ টিএলএম ব্যবহার করবে। বুঝা গেল? টিএলএম ব্যবহার করে বিষয়টা বুঝিয়ে দেবে। এখানে উত্তরটা লেখা উচিত ছিল যে টিএলএম ব্যবহার, মানে অপশনটা দেওয়া উচিত ছিল যে টিএলএম ব্যবহার করে বিষয়টা বুঝিয়ে দেবে। নেক্সট হচ্ছে শিক্ষার্থী যে সময় মনে করে শিক্ষা হচ্ছে একগুচ্ছ সঠিক উত্তরের সমাহার, তা হল শিক্ষার্থী যখন দেখে পাঠ্যপুস্তকে সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে। শিক্ষক যখন শিক্ষার্থীর কাছে প্রশ্নের সঠিক উত্তরটি চান। সি হচ্ছে শিক্ষার্থী যখন দেখে সঠিক উত্তর না লিখলে পরীক্ষায় নম্বর পাওয়া যায় না। আর ডি হচ্ছে শিক্ষার্থী যখন দেখে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমেই পাঠদান চলে। ম্যাম কোশ্চেনটা বুঝতে পারলাম না। একদম বলছি, বিষয়টা হচ্ছে প্রশ্নগুলো দেখো খুব পৌরাণিক। শিক্ষার্থী যখন মনে করছে যে শিক্ষা হচ্ছে একগুচ্ছ সঠিক উত্তরের সমাহার, শিক্ষা মানে যে অংশটা তোমাদেরকে পড়ানো হচ্ছে সেখানে সব কটা উত্তর সঠিক দেওয়া হচ্ছে। ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে? যখন দেখবে শিক্ষার্থী যে পাঠ্যপুস্তকে যখন সমস্ত সঠিক উত্তর দেওয়া আছে, তাই না, তখনই তো মনে হবে যে এটা সবটাই সঠিক উত্তরের সমাহার দেওয়া আছে, অর্থাৎ যত প্রশ্ন আছে তার সব কটা উত্তর সঠিক, যখন উত্তরগুলো সঠিক দেওয়া থাকবে। দ্বিতীয়টা বলছে এটা উত্তর হবে এরটা। এবার বিটা কেন উত্তর নয়? শিক্ষক যখন শিক্ষার্থীর কাছে প্রশ্নের সঠিক উত্তরটি চান, এবার শিক্ষার্থী যে সবসময় সঠিক উত্তর দেবেন এটা তো ঠিক নয়, তাই এটা তো হবে না। 3 হচ্ছে শিক্ষার্থী যখন দেখে সঠিক উত্তর না লিখলে পরীক্ষায় নম্বর পাওয়া যায় না, এটা কখনো হবে না। শিক্ষার্থী তো পরীক্ষা দিতে যাওয়ার আগেই দেখবে যে কোনটা সঠিক উত্তর। এখানে তো সমাহার দেখতে চেয়েছে, মানে সবকটা উত্তরের সমাহার। লাস্ট ওয়ান হচ্ছে শিক্ষার্থী যখন দেখে প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে পাঠদান চলে। প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে যখন পাঠদান চলবে তখন তো সে বুঝতে পারবে না, কারণ একটা ক্লাসে সবসময় সব প্রশ্ন এবং সব উত্তর ডিসকাস করা সম্ভব নয়, তাই না? তাহলে এটা তো সে বাড়িতেই দেখবে, তাহলে সেটা তো পাঠ্যপুস্তকের মধ্যেই থাকবে সঠিক প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল এবার?
হ্যাঁ ম্যাম। আচ্ছা, পাঠ্যপুস্তক কি অনুযায়ী রচিত হবে? এটা তো আমরা সব নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী। নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী, বিদ্যালয়ের নির্দেশ অনুযায়ী নয়, শিক্ষার্থীর বয়স অনুযায়ী নয়। দেখো, এইটা একটা অন্যতম শর্ত হতে পারে, কিন্তু প্রধান হচ্ছে এই হবে, ঠিক আছে? আর এগুলো তো হবে, এগুলো জাস্ট অ্যাডিশন, এগুলো মেন হতে পারে, ঠিক আছে? প্রধান হতে পারে। নেক্সট হলো বহুধা মাধ্যম। বহুধা মাধ্যম কোনটাকে আগে বলেছি, আগে তোমরা বলো। মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়া অর্থাৎ কম্পিউটার, তাই তো, যার একটার মাধ্যমে সবকিছু হচ্ছে। তাহলে এর সুবিধাটা কি? যে শিক্ষার্থী অনেক বেশি উৎসাহ পায়, শিক্ষকের শিক্ষণ প্রক্রিয়ায় সুবিধা হয়, মানে আমরা যে পড়াচ্ছি সেখানে সুবিধা হচ্ছে, নাকি একটি যন্ত্রের সাহায্যে বহুধা মাধ্যম ব্যবহার করার সুযোগ থাকে এবং শিক্ষকের পরিশ্রম কম হয়? একদমই না। একটা যন্ত্রের মাধ্যমেই সব ধরনের সবকিছু দেখানোর সুবিধা, তাই তো? যন্ত্রটা না থাকলে কি করে বহুধা মাধ্যম ব্যবহার করা যাবে? তাহলে উত্তর হচ্ছে সি। পাঁচেরটা বোঝা গেল? কারোর কোনো অসুবিধা? নো ম্যাম। নেক্সট হচ্ছে ওয়েবসাইটের সাহায্যে, আচ্ছা, সাহায্য নেওয়ার ক্ষেত্রে অসুবিধা হলো। ওয়েবসাইটের সাহায্য তুমি কেন নিবে? প্রশিক্ষণ না থাকলে ওয়েবসাইট ব্যবহার করাটা সমস্যাজনক। ওয়েবসাইটের তথ্য অনেক সময় নির্ভরযোগ্য হয় না। ইন্টারনেট সংযোগের উপর এই ব্যবস্থা কিন্তু নির্ভরশীল। অবশ্যই ইন্টারনেট সংযোগ দরকার, নইলে তো হবে না। আবার যে কোনো তথ্যের জন্য ওয়েবসাইটের উপর নির্ভরশীলতা বেড়ে যায়, এটাও ঠিক কথা, কিন্তু অসুবিধা হচ্ছে আমরা দেখি যে সব সময় কিন্তু তার উপর নির্ভরযোগ্য হয় না, কারণ তথ্যগুলো অনেক সময় কিন্তু সঠিক থাকে না, অনেক সময় সঠিক থাকে না। তাই জন্য এক্ষেত্রে উত্তর হচ্ছে বি। প্রশ্নগুলো দেখো, প্রশ্নগুলো কিন্তু এই ধরনের অ্যাপ্লাইড কোয়েশ্চেনই এখন আসছে, মডারেট প্রশ্ন, অন্তত 2023-এর প্রশ্ন অনেক ঘোরানো এসছে। আমাদেরকে বেসিক স্ট্রাকচারটা করতে হবে, প্লাস অ্যাডভান্স লেভেলটা করতে হবে, ঠিক আছে? এবং দিনের পর দিন যে প্রশ্ন হবে মডারেট লেভেলই হবে, ওকে? এবার দেখো, সাতেরটার উত্তর তোমরা, তোমাদের আর কি করে দেবে, এখানে তো উত্তর দেওয়াই আছে। ম্যাম, যদি এগুলো মানে উত্তর কি ক্লাসের সময়ও করা থাকবে এগুলো? ক্লাসে? হ্যাঁ, ক্লাসেও করা থাকে, শুধুমাত্র তোমাদের পরীক্ষার সময় থাকবে না। সেই প্রশ্নের উত্তরটা হয়তো তোমাদের পরীক্ষাটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে ওটাতে আলাদা আলাদা থাকবে, ঠিক আছে? মানে প্রশ্ন আলাদা, উত্তর আলাদা। আর ক্লাসও আমি দিয়ে দেবো, তার কারণ হচ্ছে যে তোমার কি বলে, নইলে পরে সবসময় যে আমাকে পাবে এমনটা তো নয়, আমি তো থাকলাম ক্লাসের জন্য। বাড়িতে পড়বার সময় তখন তো কাজে লাগবে, একবার বুঝে নিতে হবে। আমার দায়িত্ব হচ্ছে বোঝানো, কিন্তু বাড়িতে পড়ার দায়িত্ব তোমাদের, আমি তো মুখস্থ করাতে পারবো না। আচ্ছা দেখো, পরের কোশ্চেনটা দেখো। ললিতা তরুণ শিক্ষার্থীদের একজন শিক্ষক, ঠিক আছে? ঠিক আছে, ললিতা মোট কথা একজন শিক্ষক বা একজন শিক্ষিকা। তিনি কাদামাটি, জল, বালির সাথে খেলার সুযোগ করে দিয়েছেন, মানে কাদামাটি দিয়েছেন শিক্ষার্থীদের, বাচ্চাদের জল, বালি এসব দিয়েছেন। এবার এর মাধ্যমে তিনি কি করছেন? তাদেরকে খুশি করছেন, তাদের হাত নোংরা করে দেওয়া হচ্ছে যাতে তারা ধুতে পারে। 3 হচ্ছে সূক্ষ্ম মোটর দক্ষতা তৈরি করুন, বিশেষ করে আঙুল আর বুড়ো আঙুলের মধ্যে। আর একটা হচ্ছে খেলাকে উৎসাহিত করা ছাড়া আর কি উদ্দেশ্য। এবার আমার কথা হচ্ছে, তোমরা এই প্রথম এ, বি এবং ডি এই 3টে বিষয় তোমরা জানো, এখানে তোমাদের বোঝার কোনো জায়গা নেই, মানে তোমার এই বিষয়টা জানছো তুমি, ঠিক আছে? কিন্তু সি এর ক্ষেত্রে একটা লাইন আছে, দেখো, মোটর দক্ষতা। এই যে সূক্ষ্ম মোটর দক্ষতা, এই বিষয়টা কি? মোটর স্কিল বিষয়টা কি? এটা তো গ্রস মোটর থেকে সূক্ষ্ম মোটরে যাবে, তাই তো? হ্যাঁ, বিষয়টা হচ্ছে সেটা নয়, আমাদের
নির্দিষ্ট কাজগুলো যে আমরা সম্পাদন করি, আমাদের শরীরের মধ্যে যে পেশিগুলো রয়েছে, এই যে দেখছো না, বিশেষ করে আঙুল আর বুড়ো আঙুল, অর্থাৎ দুটো আঙুলের মধ্যে কি হচ্ছে, একটা সংযোগ হচ্ছে না, অর্থাৎ তাদেরকে আমরা কি করছি, চালনা করছি। আমাদের শরীরের অন্যান্য যে পেশিগুলো রয়েছে সেগুলোকে আমরা ব্যবহার করছি। এগুলো ব্যবহারের ফলে আমাদের দক্ষতা বাড়ছে। এই ব্যবহারের ফলে আমাদের শরীরের প্রত্যেকটা অংশের সঙ্গে, শিরা উপশিরার সঙ্গে, আমাদের স্নায়ুতন্ত্র মানে আমাদের নার্ভের সঙ্গে রিলেটেড, আমাদের পেশি, আমাদের মস্তিষ্ক, এগুলো সব একসঙ্গে কাজ করে। তো সেগুলোকে সঞ্চালনার জন্য ফাইন মোটর স্কিল হবে, তাই তো? হ্যাঁ, সেগুলোর জন্যই আমরা মোটর দক্ষতাটাকে ব্যবহার করি। ঠিক আছে, আমাদের শরীরের প্রত্যেকটা, এটা আমাদের, এর মাধ্যমে আমরা কি করি, বিভিন্ন অনুশীলন করি। অনুশীলন করলে আমাদের কি হবে, অভিজ্ঞতা বাড়বে। এইগুলোই হলো মোটর দক্ষতা বা মোটর স্কিল। এটা হলো দক্ষতা বৃদ্ধি করার পথ। তাহলে এক্ষেত্রে উত্তরটা ওই জন্য সি হয়েছে। এটা বিজ্ঞানসম্মত পদ্ধতি। ওকে, বাকি তিনটা হবে। আটেরটা দেখো, একজন কার্যকর ভাষা শিক্ষক তিনি কি করবেন, পাঠ্যপুস্তকে প্রদত্ত সমস্ত প্রশ্নের উত্তর শিশুদেরকে শিখিয়ে দেবেন। পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য উপাদানগুলোকে শিক্ষাদানের উপাদান হিসেবে ব্যবহার করবে ডেফিনেটলি। শুধুমাত্র পাঠ্য বইয়ে দেওয়া প্রশ্ন ব্যবহার করে প্রশ্নপত্রটাকে তৈরি করবেন। আর একটা হচ্ছে সম্পূর্ণরূপে নির্ধারিত পাঠ্যপুস্তকের উপর তিনি নির্ভর করবেন, মানে পাঠ্যপুস্তকে যা আছে সেটাই তিনি পড়ান। একজন আদর্শ ভাষা শিক্ষক অবশ্যই তিনি পাঠ্যপুস্তকের পাশাপাশি অন্যান্য বিভিন্ন সম্পদ, বিভিন্ন দ্রব্য, সেগুলোকে অন্যান্য উপাদান হিসেবে তিনি শিক্ষাদানের মাধ্যম হিসেবে ব্যবহার করবেন। সেটাই উচিত। তার কারণ পাঠ্যপুস্তকে যা আছে তিনি সবসময় শিখিয়ে দিলে শিশুর জ্ঞান বৃদ্ধি হবে না বা বিকাশ হবে না। পাঠ্যপুস্তকে দেওয়া প্রশ্নগুলোকে ব্যবহার করে প্রশ্নপত্রগুলোকে তৈরি করা, ঠিক আছে, সেগুলো তো আছে, সে পাঠ্যপুস্তকটা তো রয়েইছে, তার বাইরেও তিনি অন্যান্য বিষয়গুলো তুলে ধরবেন, তিনি প্রাসঙ্গিক বিষয়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আটেরটা উত্তর হয়েছে বি। নয়েরটা হচ্ছে একটি পাঠ্যের ভালো ভূমিকা কেমন হওয়া উচিত। ছাত্রদের এমন কিছু বলা যায় যা তারা নিজেরাই জানতে পারবে। পাঠ্যের অর্থের বিশদ ব্যাখ্যা, নাকি সি হচ্ছে প্রশ্ন করার মাধ্যমে ছাত্রের সক্রিয় অংশগ্রহণকে অবরুদ্ধ করে দেওয়া। আর একটা হলো সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক। তোমাদের কি মনে হয় বলো তো, কেন এর উত্তরটা সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক হয়েছে, কেন সি এরটা নয়? কারণ ওটা ভালো ম্যাডাম, ভূমিকা হওয়া উচিত, ভালো ভূমিকা হওয়া সিটটা উচিত। সিটটা একবার বলুন। আমি তো দেখতে পাচ্ছি না, আমার 100% হয়ে গেছে, ওই জন্যই বলছি সিটটা কি আছে। এটা হচ্ছে প্রশ্ন করার মাধ্যমে ছাত্রের সক্রিয় অংশগ্রহণকে অবরুদ্ধ করা। অবরুদ্ধ করতে বলছে তাই, উচিত নয় ম্যাম। অবরুদ্ধ করতে বলছে তাই। এটা হচ্ছে যে কোনো ভালো পাঠ্য সেটা টু দা পয়েন্ট হবে, সংক্ষিপ্ত হবে, প্রাসঙ্গিক হবে। হ্যাঁ, সংক্ষেপ মানে বড় হলে তো ওরা শুনতে যাবে না, ওটা শুনতে চাইবে না, আকর্ষণীয় হবে না পাঠটা, সেই জন্য প্রাসঙ্গিক হতে হবে। একদম, আর প্রাসঙ্গিক হতে হবে, মানে বিষয়টা যেন সামঞ্জস্যপূর্ণ, আজে বাজে জিনিসপত্র যেন না থাকে। ঠিক আছে, আর প্রথমটা হয়নি কারণ ছাত্রদের এমন কিছু বলা যা তারা পাঠ্য পড়ে নিজেরাই জানতে পারে। ঠিক আছে, সবসময় যদি সেটুকুই হবে তাহলে তোরা বই পড়ে নেবে, টিচারের দরকার নেই। বিশদ ব্যাখ্যা অনেক সময় সবাই শুনতে চায় না। আর সবসময় যদি আমরা অবরুদ্ধ করা এই কারণেই বলেছে, যদি কেউ বেশি প্রশ্ন করে তাহলে ক্লাস অনেক সময় ডিস্টার্ব হয়, সেই কারণে বলেছে সক্রিয় অংশগ্রহণকে অবরুদ্ধ করা। সক্রিয় অংশগ্রহণ ভালো, কিন্তু সেটা একটা সীমিত সময়, সীমাবদ্ধ থাকা উচিত। চল পরেরটা হলো 10-এরটা, নিচের কোনটির সাহায্যে শিক্ষার্থীকে সঠিক উচ্চারণ শুনতে, সাম্প্রতিক খবর পেতে এবং তার বোঝার ক্ষমতা বিকাশে সাহায্য করে? প্রথমত চক বোর্ড নয়, এটা তো ব্ল্যাক বোর্ড, এখানে তো শোনার কিছু নেই। পাঠ্য বই, সেখানেও শোনার কিছু নেই, দেখা।
ফ্ল্যাশ কার্ড, সেটা তো ডিফারেন্স বোঝাচ্ছে। এগুলো সবই তো কি হচ্ছে বলো, এ বি এবং ডি, এই তিনটে কি? দৃশ্য উপকরণ। একদম দৃশ্য উপকরণ। দৃশ্য। রেডিওটা হচ্ছে শ্রাব্য, আর এখানে দেখো শুনতে শ্রাব্য। বলেছে। সবগুলো ভিজুয়াল। বারবার আমরা শুনতে উত্তর পারি ম্যাম, এখনো ওই জন্য। শুনতে পেয়েছি। এই হলো তোমাদের পুরোটা ক্লাস। এবার বলো কি অসুবিধা, কি কোয়েশ্চেন, কেমন লাগলো ইত্যাদি। ভালো লেগেছে ম্যাম। আচ্ছা, এবারে বাকি হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই তোমাদেরকে রুটিন করে দেওয়া হবে, আর সেখানে তোমাদের স্যারেদের ক্লাস আর আমার স্যারের ক্লাস, আমার ক্লাস, দুজন শিক্ষকের ক্লাসই তোমাদেরকে ওখানে মেনশন করে দেওয়া হবে কে কোনটা পড়াবে, এবং সেই অনুযায়ী তোমাদের পড়ানো হবে। আর যেটা বলছিলে না যে 5টা তোমাদের 4টে চ্যাপ্টার পড়ানোর পর, মানে 4টে দিন পড়ানোর পর একটা এক্সাম হবে। তো সেক্ষেত্রে 4টে দিনে যা পড়ানো হবে তার উপর বেস করে তোমাদেরকে ওই 30 মার্কসের এক্সামটা হবে। সেটা তোমাদের পড়ানোর কিছুক্ষণ আগে কোয়েশ্চেনটা দিয়ে দেওয়া হবে, তোমরা আনসার করে রাখবে, তার আনসার তোমাদের যদি কারোর কোনো প্রশ্নে কোনো এক্সপ্লেনেশন দরকার হয় অবশ্যই এই টিচারকে জিজ্ঞাসা করবে যিনি যেটা পড়িয়েছেন। আর আমার ক্ষেত্রেও তাই, আমি যেটা পড়াবো সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। কোনো এক্সপ্লেনেশনের দরকার হলে কারোর কোনো জায়গায় অসুবিধা, ঠিক আছে? এইগুলো তোমাদের পড়া। আর তোমরা প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালস পাবে, এমসিকিউ পাবে। এছাড়াও ধীরে ধীরে হয়তো টেটশিওর হয়তো না মক টেস্ট লঞ্চ করবে, বা এই ধরনের তোমরা প্র্যাকটিস করতে পারবে যতদিন না তোমাদের এক্সাম, ঠিক আছে? এইগুলো বিষয়। আর তোমাদের যেটা বলেছি সিলেবাসটা অবশ্যই মিলিয়ে নেবে, যেটা সিলেবাসটা প্রথমেই দেখাচ্ছি, যে সিলেবাসটা ওরিয়েন্টেড তোমাদের কিন্তু রুটিন তৈরি হবে, এই সিলেবাসটা ওরিয়েন্টেড তোমাদের রুটিন তৈরি হবে। তাই জন্য যেটা তোমাদের তোমাদের যে মূল যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা, এই সিলেবাস এবং তোমাদের রুটিন, এটা অবশ্যই প্রত্যেকে ভালো করে দেখে নেবে, ঠিক আছে? আর কোনো কিছু বাংলা সংক্রান্ত যদি প্রশ্ন থাকে সমগ্র করতে পারো তাহলে উত্তর দেবো, আদারওয়াইজ আজকের ক্লাস এখানেই। ম্যাম বলছি আপনার মানে ক্লাসে যেদিন করবেন, তো সেদিনে ওই সিটেটের কয়েকটা কোয়েশ্চেন এসেছে, পেডাগজির একটুখানি আলোচনা করে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমাদের কাছে তাহলে কোয়েশ্চেনটা রেখো, তাহলে আমি বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। এবারে সিটেটের কোয়েশ্চেন তো? ওই কালকে যেটা হয়েছে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। পেডাগজি রিলেটেড ছিল না ওভারঅল? হ্যাঁ হ্যাঁ, ওভারঅলই ছিল। ওই 15 যেমন ডিভিশন থাকে ওইরকম ডিভিশনের উপরেই তো। ঠিক আছে ঠিক আছে, তোমার রেখো কাছে। ম্যাম বলছি সিটেট এর কি প্রিভিয়াস ইয়ার গুলো আলোচনা করে দেওয়া হয়? সিটেটের গুলো প্রিভিয়াস ইয়ার আলোচনা করে দেওয়া হয় তোমাদের। হয়তো আমরা যতটা পারবো, সিটেটের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল টেটের সামান্য কিছু তফাৎ রয়েছে, তবে তোমরা প্রশ্ন এবং উত্তর সবটাই পেয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদের কারোর ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন, তোমরা প্রচুর মক কোয়েশ্চেন পাবে, তো সেগুলোতে সিটেটেরই প্রশ্ন দেওয়া থাকবে, দেখতে পাবে। আর এরপর যদি যার যেটা প্রশ্ন থাকবে ক্লাসের শেষে অতি অবশ্যই জিজ্ঞেস করবে, টিচাররা উত্তর দিয়ে দেবেন, ঠিক আছে? ওকে। চলো আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। সকলে ভালো থাকো, পেড ব্যাচের সকলের সঙ্গে দেখা হবে। গুড নাইট। গুড নাইট ম্যাম। যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই কল করে নাও, নাম্বার তোমাদেরকে দেওয়া আছে। ওকে, চলো, থ্যাংক ইউ।